তিনজনে বসেছে, তিনজনের হাতেই মোবাইল। হ্যাঁ, মানে এবার আমি এটা কিন্তু বলছি না সব ফ্যামিলির জন্য, আমি বলছি মোটামুটি তুমি 90% এর ক্ষেত্রে এটা দেখবে। তখন কি ওটা আমার স্পেয়ার টাইম, ওটা আমার প্রাইভেট টাইম। আমি প্রাইভেট টাইমটা কিভাবে ইউটিলাইজ করছি? স্ক্রল। দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে একটা খুব ইজি মুদ্রা দেখাচ্ছি, এটা যদি করো তো তাহলে তোমার চুল, তোমার স্কিন খুব ভালো থাকবে। হ্যাঁ, রাগ করো, ধরো তুমি 2 মিনিট রাগ করলে তোমার 7 আওয়ার্স এর তোমার পুরো ইমিউনিটি পাওয়ার কমিয়ে দেবে। তোমার 7 আওয়ার্স এর তোমার চিন্তা ভাবনাকে চেঞ্জ করবে। 24 ঘন্টা তোমার মানে একটা স্লিপ ডিসঅর্ডার, মানে 2 মিনিটের রাগ তোমার এতটা। ক্ষেত্রে কি হয়, সেই ভাইব্রেশনে তোমার হাঁটু ব্যথাটা কম হয়। হ্যাঁ 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 হ্যাঁ, নিকট তোমার বোল্ড রয়েছে যে ভাইব্রেশনটা, সে মানে ভাইব্রেশন ম্যাজিক। আমি তোমায় বলছি প্রাণায়াম আর হিলিং, সাউন্ড হিলিং, সে যদি 3টে সেশন নিতে পারে আর প্রাণায়াম যদি রোজ করতে পারে, তাকে আর বেশি কিছু করতেই হবে না। তার ঘুম মানে সেই সাউন্ড স্লিপটা আবার ফিরে পাবে। এটাই হচ্ছে আমার সাউন্ড হিলিং এর। আমার কাছে ধরো একজন পেশেন্ট এসেছে, সে মানে তার হয়তো মেন্টাল কিছু ট্রমা চলছে, তাকে আমি সব সাউন্ড দিতে পারি না। মানে আমি কত হার্টজের সাউন্ড তাকে তার শরীরের উপরে তার মাথায় প্লে করব, সেটা তো আমাকে তাকে আগে কাউন্সিলিং করে বুঝতে হবে। না হলে আমি তো যে কোনো সাউন্ড বাজিয়ে দিলে তো হয়তো ওটা আরো অনেক দিন ধরে নেশার সঙ্গে যুক্ত। ওকে সাউন্ড হিলিং দেওয়ার পরে পুরো নাম মানে হচ্ছে যখন উঠলো ওর চোখ মুখ পুরো চেঞ্জ। মানে এই নিয়ে ওর 3rd সেশন হলো, ও মোটামুটি তোমার 2 মাস হয়ে গেছে ও কোনো রকম নেশা করছে শান্ত করা। তুমি যখন কোনো কথা বলবে, তোমার অ্যাটিটিউড, তোমার জেস্চার, তোমার পশ্চার, তুমি কতটা ভাবছো, কতটা বলছো, সবটা কিন্তু ডিপেন্ড করছে দেখো তোমার হরমোনের উপর, তুমি কিভাবে চিন্তা করছো, সবটা ওই রকম ভাবে। যেদিন তুমি প্রচন্ড। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন, টাইটেলও পড়েছেন, তাই জন্যই ক্লিক করেছেন। আজকে আমাদের যে গেস্ট আছেন, ইয়োগা স্পেশালিস্ট বারবি ম্যাম, তিনি আমাদেরকে ইয়োগার ব্যাপারে অনেক কথাই, আমাদের অনেক ইনফরমেশন বলেছেন যেটা আমি জানতাম না। কারণ আমি কোনোদিনও সেরকমভাবে ইয়োগাতে অতটা ইন্টারেস্ট দিইনি বা শুনিনি আমি, সত্যি কথা বলতে। কারণ আপনি বা আপনারা যারা দেখেছেন আমার পডকাস্ট, সেখানে বেশিরভাগ একটু ডার্ক হয়। আজকের পডকাস্টটা ডার্ক না হলেও একটু খুব সুইট। কারণ ছোট্ট করে উদাহরণ দিই, কোনো সন্তান যদি কোনো বাজে পদক্ষেপ নেয়, সেটার জন্য দায়ী কিন্তু তার বাবা মা হয়। এবার ধরুন আপনি ভাবছেন যে আমার সন্তান এটা করেছে, এটাতে আপনার কোনো দোষ নেই, সেটা কিন্তু ভাববেন না। ইয়োগার সাথে সাথে মেডিটেশন, মেন্টাল মেডিটেশনও দরকার খুব, আপনারাও নেবেন। বাবা মারা যখন ছেলেদেরকে বোঝাবেন যে হেরে যাওয়াটা পৃথিবীতে সব থেকে বড় জিনিস না, হেরে যাওয়াটা একটা বইয়ের একটা পাতার মতো হতে পারে, সেই পাতাটা আপনি ছিঁড়ে ফেলে দিন, বইটা তো ভালো থাকবে। খুব জ্ঞান দিয়ে ফেলছি, কিন্তু আমরা পডকাস্টটা পুরো দেখতে হবে। তাতে আপনাদের বা আপনার ফ্যামিলি বা আপনার খাওয়া দাওয়া, হ্যাঁ, ফুড হ্যাবিটস, প্রচণ্ড পরিমাণে পেস্টিসাইড খাবার আমরা খাচ্ছি। যে শশা, গাজর, লাউ আমরা দেখি, সত্যি কি অত বড় হওয়া সম্ভব? সেটা কিন্তু কোনো দিন আমরা প্রশ্ন করি না। কিন্তু আজকে আমি ইয়োগার সাথে সাথে যে এত কথা বলেছি, তার জন্য পুরোটা দেখতে হবে। এবং আমার কথা শেষ হবে সেখান থেকে বারবি ম্যামের যে সেন্টার আছে, অনলাইন অফলাইন 2 রকমের ক্লাস করানো হয়। আপনারা কল করুন, নানান বিষয় যেটাতে আপনার সম্পর্কও খুব ভালো হতে পারে। আর ডাইরেক্ট বারবি ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, থ্যাংক ইউ। আজকে যে পডকাস্টটা হবে সেটা হচ্ছে পুরোপুরি ইয়োগা। শুধু ইয়োগা, মানে আমি এটা ইয়োগাটাই জানি, কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে ইয়োগার মধ্যে অনেকগুলো পার্ট আছে, তো সেগুলো যদি একটু রাখেন। ইয়োগা মানে যদি ইয়োগা বলতে হয় তাহলে মানে মহর্ষি পতঞ্জলি যেটা বলেছেন, চিত্তবৃত্তি নিরোধা, মানে হচ্ছে যেটা করলে তোমার মন শান্ত হবে, শরীর শান্ত হবে। এবার আমি যদি শরীর মন বলি, তাহলে কি আমাদের বিভিন্ন রকম হরমোন রয়েছে আমাদের শরীরে। যে ধরো তুমি স্ট্রেসে আছো, তখন কি তোমার দেখবে প্যালপিটেশন বাড়ছে, হার্টবিট বাড়ছে, তো এটা হচ্ছে তোমার কর্টিসল তখন বেড়ে রয়েছে। তো এই যে জিনিসটাকে শান্ত করা, মানে একটা ধরো খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, তুমি একটা লেকের কাছে গেলে, জলটা যখন একদম শান্ত রয়েছে, মানে একদম কোনো ওয়েভ নেই, তখন তুমি যদি জলের একদম ডিপে দেখো, তুমি তার পাতা, নুড়ি, কাঁকড় সব দেখতে পারবে। আর একটা ছোট্ট তুমি নুড়ি ওর মধ্যে ফেলো,
কিছু ওয়েভ তৈরি হবে, তখন কি সেই ক্ল্যারিটি আসবে? ভিশনটা কি ততটা ক্লিয়ার থাকবে? তোমার মাথাটাও হচ্ছে তাই। তোমার যখন মাথা শান্ত থাকে, মানে আমাদের যখন ব্রেনের মধ্যে কোনো ওয়েভ যায় না, মন শান্ত থাকে, তখন তুমি তোমার ডিপে যেতে পারবে। একদম ডিপে গিয়ে তুমি ডিসিশন নিতে পারবে, যে সেই ডিসিশনটা একদম ঠিক। মানে না, রাগ হলে তুমি কোনো ডিসিশন নিও না, কিছু বলো না। তার কারণ হচ্ছে সেই সময় তো প্রচুর ওয়েভ রয়েছে, প্রচুর ওয়েভ তখন তৈরি হচ্ছে। তো তুমি যখন একদম শান্ত থাকছো, তখন তুমি যেরকম ভাবে ভাবতে পারবে, তোমার মন তোমার শরীর প্রত্যেকটা জায়গায় কানেক্ট করছে, মানে তোমার একটা হারমোনি তৈরি হচ্ছে। তো দ্যাটস দ্য থিং, মানে অ্যাকচুয়াল যোগা হচ্ছে সেই কানেকশনটা, মানে যোগ মিনস কানেকশন। তো মহর্ষি পতঞ্জলি কিন্তু এটা বলছে যোগ চিত্তবৃত্তি নিরোধা, মানে হচ্ছে তোমার মনকে ঠিক সেরকম ভাবে শান্ত করো। উনি কিন্তু এটা বলেননি তোমায় কতগুলো এক্সারসাইজ করতে হবে, কতগুলো আসন করতে হবে। উনি প্রাণায়াম বলেছেন, আসন বলেছেন, কারণ আমাদের যে 7টা ধাপ আছে। ফার্স্ট হচ্ছে ইয়ম, মানে তোমার নৈতিক যে ক্যারেক্টার, মানে তুমি চুরি করবে না, মিথ্যা বলবে না। তো ইয়ামা নিয়ামা, মানে তোমার ফার্স্টে তোমার নৈতিক, তারপরে তোমার মনকে তুমি সুন্দর করছো, মানে পিউরিফাই, প্রত্যেকটা জিনিসকে পিউরিফাই করছো। ইয়ামা নিয়মা, তারপরে আসনা হচ্ছে তোমার শরীরকে সুস্থ রাখার জন্য যেটা তোমার দরকার, সিম্পল ভাবে তুমি করছো। প্রাণায়াম, শ্বাস, আমার প্রাণ আয়াম মানে হচ্ছে এক্সটেনশন অফ ইউর ব্রিথ, মানে তুমি কত ভাবে তোমার এক্সটেন্ড করছো প্রাণকে। তারপরে প্রত্যাহার, যখন এই দুটো জিনিসের মাঝখানে চলে আসছে, মানে এইবার চলে আসছে আমি লাস্টে ধারণা, ধ্যান, সমাধি, মানে সমাধি হচ্ছে মোক্ষ। তো এই মোক্ষে যেতে গেলে যখন তুমি নিজেকে ব্লিসফুল কন্ডিশনে আনছো, তার আগে এই প্রসিডিউর গুলো তোমাকে ফলো করতে হচ্ছে। তো ওই মাঝখানে প্রত্যাহার হচ্ছে মানে দুটোর মধ্যে ব্রিজ, কানেকশন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু যোগ, মানে তোমার নিজেকে শান্ত করা। তুমি যখন কোনো কথা বলবে, তোমার অ্যাটিটিউড, তোমার জেস্চার, তোমার পশ্চার, তুমি কতটা ভাবছো, কতটা বলছো, সবটা কিন্তু ডিপেন্ড করছে দেখো তোমার হরমোনের উপর, তুমি কিভাবে চিন্তা করছো, সবটা ওই রকম ভাবে। যেদিন তুমি প্রচন্ড মুড অফে থাকো, সেদিন কি তোমার সবসময় ভালো লাগে বা সব কথা কি তোমার নর্মাল ভাবে আসে? সেই সময় হয়তো মাকে তুমি কিছু একটা বলে দিলে, করো তো ভাল লাগছে না, হয়তো যে জিনিসটা তুমি ওরকম বলবেই না, যখন মাথাটা শান্ত হচ্ছে, মা সরি, এটা তো ন্যাচারাল। বলিও না অনেক সময়, তো হয়ে যায় না। হ্যাঁ, মা তো বুঝে নেবে, কিছু বললেও কোনো ব্যাপার না। তো এটাই অ্যাকচুয়ালি যোগা। বাট এখন কি হয়েছে, এখন যোগা মানে হচ্ছে শুধু এক্সারসাইজ। হ্যাঁ, বাট এক্সারসাইজ তার সাথে তো রয়েছে, কারণ আমাদের শরীরকে সুস্থ না করলে আমি কি করে মেডিটেশন করবো? আমি মেডিটেশন করতে বসেছি, আমার ব্যাক পেইন হচ্ছে। আপনি যে মেডিটেশন বললেন, আমি এটাই জানতে চাইছি যে দেখুন, আপনি যে ধরনের যোগার কথা বলছেন আপনি, সেটা কিন্তু মেডিটেশনের মধ্যেও কিন্তু সেটাই আসছে। আমি যদি ধ্যান করে বসে থাকি, সমাধি লাস্ট একদম মোক্ষ, তো আমি তাহলে যোগাটা কেন করবো? আমি এখন থেকে যদি মেডিটেশনই করি তাহলে তো ভালো তো। ওটা যোগা হচ্ছে তোমার লিম, মানে 7 লিমের আমি কথা বললাম, মানে তোমার 7টা ধরো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো তুমি ফলো করছো। মানে যোগা কিন্তু এই সমস্তটা নিয়ে। যোগা মানে শুধু এক্সারসাইজ আর প্রাণায়াম না, যোগার মধ্যে তোমার ইয়াম, নিয়ম, আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, দেন ধারণা, ধ্যান, সমাধি। ধারণা কি, তুমি চোখ বন্ধ করছো, যখন এটা চলে আসছে মেডিটেশনে, আমি চোখ বন্ধ করে আমি এখানে একটা লাইটের কথা ভাবছি, বা কেউ মার কথা, বা কেউ ইষ্টের কথা ভাবে, কেউ মা কালী, যে যার পূজিত, বা তুমি তোমার গুরুর কথা ভাবছো। তারপরে হচ্ছে সেটা ধারণা, মানে আমি নিলাম ভিতরে, দেন আমি ধ্যানে বসলাম, মানে আমি মেডিটেশন শুরু করছি। মেডিটেশন কি, মানে তোমার নিজের একাগ্রতা, মানে নিজেকে শান্ত করা। তারপরে হচ্ছে সমাধি, সমাধি হচ্ছে তোমার একদম লাস্ট ব্লিসফুল কন্ডিশন, মানে মোক্ষ, ট্রান্সে তুমি যাচ্ছ। তো এই যে প্রসিডিওরটা, আমরা তো প্রত্যেকে কি চাই, যে মোক্ষ, মুক্তি পেতে চাই। এই যে তোমার 84 লক্ষ যে যোনি তুমি বারবার যে জন্ম নিচ্ছ, এই জন্মটা মানেই তোমার মায়া, মানে তোমার কষ্ট পাওয়া, বিভিন্ন রকম অ্যাফেকশন, হারানো, ফিয়ার্স, প্যানিক, এভরিথিং ইজ দেয়ার। তো সেইটা থেকে আমি মুক্তি চাই। আর ব্লিসফুলনেস এইখানে কি বলা হয়েছে, যে যেখানে সবকিছুর ঊর্ধ্বে, কোনো ভালো জিনিসও তোমাকে, হ্যাঁ ভালো, কোনো খারাপ জিনিসও তোমাকে সেইভাবে প্রভাবিত করবে না, সবকিছু তোমার ভালো লাগবে। ব্লিসফুলনেস একদম আমাদের যখন চক্র সেই জায়গায় যাবে, হ্যাঁ আমার মন শান্ত, ভালো লাগছে। মানে আমি যদি যোগা করি বা যোগার যে মধ্যে যে আমি তুমি যদি আসন করো বা প্রাণায়াম করো বা মেডিটেশন করো, কেন? আমি তো নিজের বেটার
জীবনটার জন্য না আমি ভাববো, মানে আপনি যেভাবে বলতে বলতে একটা জায়গায় এলেন। হ্যাঁ, এইবার হচ্ছে মোক্ষ এখানটাতে আমি বলতে চাইছি, যদি এবার আমরা মোক্ষ দুরকম ভাবে চাই। একটা হচ্ছে আমার নিজেকে আমি শান্ত করছি, আমার নিজে আমি তখনই তোমাকে ভালো রাখবো। ধরো আজকে তোমার স্পাউস বলো বা তোমার যে কেউ, আমি তখন তোমাকে ভালো রাখতে পারবো যখন আমার ভিতরটা ভালো থাকবে, ভিতরটা আমার অরা যাতে ভালো থাকে, আমার পজিটিভিটি যাতে মানে চারপাশে স্প্রেড করে। যেমন একটা তো জিনিস যে 6 ফিট, আমি এখন যখন ঘরে ঢুকছি বা তোমার সাথে আছি, তো আমাদের দুজনের অরা কিন্তু এখন টাচ হচ্ছে, কারণ 6 ফিটের মধ্যে। তো আমার অরাকে ক্লিন রাখা, আমার ভিতরকে পিউরিফাই করা, এটাই হচ্ছে যোগের অ্যাকচুয়ালি মানে স্পিরিচুয়ালিটি, ভিতরকে জানা। এবার একটা কথা বলি, আমি আমেরিকাতে একটা লোককে চিনি, এবং কয়েক বছর আগে আমার বাবারা যখন ইয়াং ছিলেন তখনকার বলছি, এখান থেকে তিনি যোগা শিখে গিয়ে আমেরিকাতে গিয়ে অনেক নাম হয়। কারণ আমাদের দেশে একটা প্রবলেম হয়, যেটা যতদিন না সাদা চামড়ারা অ্যাপ্রুভ দিচ্ছে ততদিন না আমরা মেনে নেব না জিনিসটা। এটা আপনিও জানেন, কারণ যোগা আমাদের এই বলতে গেলে 50-60 বছর আরো কম হবে আমাদের এখন পপুলারিটি পেয়েছে যোগা আমাদের দেশে। কিন্তু যে এটা যে আমাদের বৈদিক যুগ থেকে রয়েছে সেটা আমাদের কোনোদিন ধ্যান ছিল না। তো আমি এই জিনিসটায় ফিরে আসি, যেটা উনি ওখানে গিয়ে করেছেন, করার সাথে সাথে উনি অনেক রকম বাজে কাজও করেছে। এখানে অনেকেই বলবে বা আপনারা এরকম দেখেছেন যাদের যোগা শেখাচ্ছেন, সেই মোক্ষটা যাচ্ছেন, সেখানে গিয়ে কিন্তু এরকম বাধা আপনি পেয়েছেন, সেই সময়টা কি করেন? দেখো, এই ধরনের মানুষ তো রয়েছেই, যেখানে তোমার বিভিন্ন রকম স্ট্রেস রয়েছে, বিভিন্ন রকম ডিফারেন্ট রাস্তায় গেছে, তো সেই জায়গা থেকে চলে আসে হচ্ছে হিলিং। আপনি হিলিংও করেন? আমি হিলিং একদমই করি। আমি সাউন্ড হিলিং করি, তোমার চক্র হিলিং করি, আমাদের শরীরে যে 7টা চক্র আছে তাকে ব্যালেন্স করানো, এবং মেডিটেশন তো রয়েছেই। মানে সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা আমি বলবো সাউন্ড হিলিং। সাউন্ড হিলিং এমন একটা তোমার এপিজেনেটিক্স, মানে তোমার জেনেটিক্সকে, আমরা তো জেনেটিক্স বা ডিএনএ কে চেঞ্জ করতে পারি না, কিন্তু তোমার এই যে তুমি ছোট থেকে, মানে ছোট থেকে না, তুমি সেই মানে আমাদের সেই পূর্বপুরুষ থেকে তুমি তোমার লিম্ফেটিক ব্রেন ক্যারি করে আসছো, সেখানে তোমার বিহেভিয়ার রয়েছে, সেখানে ভয় পাওয়া, ভয় পেলে কি করব, আমাকে কেউ মারতে আসলে আমি তার জন্য কি করতে পারি, সমস্ত কিছু সেখানে স্টোর আছে। আমি এখনো তাই করে যাচ্ছি। আমার যখনই প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে আমার যখন লজিক্যাল জায়গাটাকে আমি ইউজ করছি না, তখন আমার লিম্ফেটিক ব্রেনটা আমাকে পুরোপুরিভাবে অকুপাই করছে। সেই জায়গাটাকে শান্ত করা, মানে তোমার অ্যামিগডালাকে তুমি যখন নর্মাল করছো, সেই সময় তোমার হিলিং প্রয়োজন। এবং এই সাউন্ড হিলিং কি করছো, তোমার ডিএনএ কে এই রিট্রান্সফার মানে রিরাইট করতে পারছো। তুমি কি করবে, মানে আমি তোমার ক্যারেক্টারকে চেঞ্জ করছি না, কিন্তু তোমার ভাবনা চিন্তা, তোমার বিহেভিয়ারকে চেঞ্জ করছি, মানে তোমার ডিএনএ কে রিপ্যাটার্ন করছি বা ট্রান্স করছো, মানে একদম ট্রান্সফর্ম করছো ডিএনএ কে। যে আমার রাগ হলে আমি গিয়ে যেখানে আমি এই বোতলটা ধরে ছুঁড়ে মারতাম, এখন সেটা আমি করি না, এখন আমি পজ দিই, এখন আমি ব্রিথ করি। তো হিলিং, সাউন্ড হিলিং হচ্ছে মারাত্মক ভাবে এটা কাজ করে। মানে লাস্ট আমার কালকেই আমি মানে এটা জানি না রেকর্ড করবে কিনা, মানে কালকে আমি যে ছেলেটার কথা বলছি, যে ও অনেকদিন ধরে নেশার সঙ্গে যুক্ত, ওকে সাউন্ড হিলিং দেওয়ার পরে পুরো নাম মানে হচ্ছে যখন উঠলো ওর চোখ মুখ পুরো চেঞ্জ। মানে এই নিয়ে ওর 3rd সেশন হলো, ও মোটামুটি তোমার 2 মাস হয়ে গেছে ও কোনো রকম নেশা করছে না। ওর মা বাবা আমার কাছে এসেছিলেন হচ্ছে ছেলের এই নেশা ছাড়ানোর জন্য, তো সেটা থেকে পুরোপুরি ভাবে এই 2 মাসও কিছু টাচ করেনি। তো সাউন্ড হিলিং ইজ ম্যাজিক। মানে তুমি যতজনকে, যে আমার আরেকজন পেশেন্ট রয়েছে, সে সিপিআর মানে হচ্ছে অক্সিজেন মাস্ক মুখে দিয়ে সে শোয়ে, তার হার্টের প্রবলেম রয়েছে, তো ডাক্তার স্ট্রিক্টলি তাকে না করে দিয়েছে যে উইদাউট মাস্ক তুমি শোবে না বা ঘুমাবে না, কারণ কিছু একটা হয়ে যেতে পারে। ভীষণ মোটা, ওনার ওয়েট হচ্ছে এখন লাস্ট 4 মাসে উনি আমার কাছে এসে কমিয়েছেন হচ্ছে তোমার 10-12 কিলো মতন। হ্যাঁ, এবার হ্যাঁ যোগাতে, তাও হচ্ছে উনি কার্ডিও করতে পারেন না, মানে কার্ডিও বা এরকম কোনো এক্সারসাইজ যেটা একটুখানি, কারণ ওনার যেহেতু অনেকটা মোটা এবং কোমরে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, পারে না। কিন্তু উনি এখন উইদাউট মাস্ক ঘুমাচ্ছেন। আমাকে লাস্ট দিন একটা রিভিউ দিল যে ভার্বি আমি এখন পুরো সুস্থ, আমার মেয়ে বলছে এখন তুমি ঘুমাও, আমি সেটা ভিডিও করে তোমাকে মানে আমাকে পাঠাবে। যে আগের ভিডিও করে রেখেছি যেখানে এত নাক ডাকছে, এত সাউন্ড হচ্ছে, সেখানে এখন হচ্ছে পুরো সাউন্ড স্লিপ। তার 3 মাস ধরে নিতেই হচ্ছে না, মানে আমি বলছি তো এটা ম্যাজিক্যাল।
ইটস ম্যাজিক্যাল। আর তুমি যদি সাউন্ড হিলিং নাও না, এটা একটা নেশার মতন, মানে তুমি একটা অন্য ট্রান্সে চলে যাবে। এটা তো আমি নিজে অ্যামাজন দিয়ে কিনে নিলাম, কিনে নিয়ে আমি নিজে বাড়িতে করলাম, সেটাও তো না। তুমি তুমি এটার জন্য তোমাকে জানতে হবে যে আজকে আমার কাছে ধরো একজন পেশেন্ট এসেছে, সে মানে তার হয়তো মেন্টাল কিছু ট্রমা চলছে, তাকে আমি সব সাউন্ড দিতে পারি না। মানে আমি কত হার্টজের সাউন্ড তাকে তার শরীরের উপরে তার মাথায় প্লে করব, সেটা তো আমাকে তাকে আগে কাউন্সিলিং করে বুঝতে হবে। না হলে আমি তো যে কোনো সাউন্ড বাজিয়ে দিলে তো হয়তো ওটা আরো বেড়ে গেল, হ্যাঁ ওর জন্য নিতে পারছে না, তো নিতে পারবে না। তো এটা মানে এটা তোমাকে ট্রেন হতে হবে, না হলে তো তুমি মানে উল্টে অসুস্থ করে দেবে। সেটাই আমাদের বর্তমান যে সময় চলছে, অনেকে আইটিতে জব করে এবং রাতের পর রাত তারা জেগে জেগে কাজ করছে, যার ফলে কি হচ্ছে রাতে যে একটা পিওর ঘুম সেটা তারা পাচ্ছে না, এবং এই ঘুমটা মাঝে মাঝে ওদের কেটে যায় টেনশনের জন্য। অনেক সময় এটা হয়, আমরা সবাই দেখেছি টেনশনে থাকলে ঘুম হয় না, তখন একটু কি হলো, যে কোনো জিনিস আমি এটা সেবন করে নিলাম, সেটা জল জাতীয় হতে পারে বা স্মোক জাতীয় হতে পারে, তো এটাতে তো বডিতে হেলথে প্রবলেম হচ্ছে। যোগাতে কি এটা সলভ হয়? একদম সলভ হয়, মানে এটা প্রুভেন, এটা 100% প্রুভেন যে তুমি এই যে ঘুমের কথা আমি একটু আগেই বললাম, যে সাউন্ড হিলিং যদি কারোর এরকম হয় যে তার ঘুম হচ্ছে না, বা তার এরকম রয়েছে যে স্লিপ ডিসঅর্ডার বা স্লিপের যে সাইকেলটা সেটা চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ জব, যে কোনো রকম হতে পারে, মানে আমাদের সার্কেডিয়ান যে ক্লকটা রয়েছে সেটা হয়তো আমার চেঞ্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্রাণায়াম আর হিলিং, সাউন্ড হিলিং, সে যদি 3টে সেশন নিতে পারে আর প্রাণায়াম যদি রোজ করতে পারে, তাকে আর বেশি কিছু করতেই হবে না, তার ঘুম মানে সেই সাউন্ড স্লিপটা আবার ফিরে পাবে। এটাই হচ্ছে আমার সাউন্ড হিলিং এর ম্যাজিক, মানে তুমি এসে জাস্ট ঘুমিয়ে পড়বে। ধরুন আমি সিলিন্ডার হলাম না, তোমাকে স্যান্ডার কিছু করতে হবে না, এটাই পার্থক্য হচ্ছে মেডিটেশন আর সাউন্ড হিলিং এ। কিরকম, মেডিটেশন করতে গেলে আমরা চোখ বন্ধ করে, এটা অনেকের কোশ্চেন যে ম্যাম মেডিটেশন করছি কিন্তু আমি চোখ বন্ধ যখনই করছি আমার চোখের সামনে অনেক রকম জিনিস আসছে, আমার চোখটা খুলে যাচ্ছে। এটা আমার ক্ষেত্রেও এটা হবে, মানে সবার ক্ষেত্রে এটা হয়। আমরা যখন খুব স্ট্রেসে থাকি আমরা তখন কি বলি ডিপ ব্রিথ করো, মেডিটেশনটা তখন করবো কি করে, আমাদের তখন চোখ বন্ধ করলেই বিভিন্ন রকম জিনিস যেগুলো হয়ে গেছে সেগুলো আসছে বা ট্রমা আসছে। সেই সময়টা সব থেকে কি বলি আমি, যে অ্যাকসেপ্ট করো যা আসছে তাকে অ্যাকসেপ্ট করো। এটা একটা মেডিটেশনের খুব বড় রুল, যে তুমি তখন চোখ খুলো না, যা আসছে সেটাকে নাও, অ্যাকসেপ্ট করো। আর সাউন্ড হিলিং যেটা, সাউন্ড হিলিং এ তোমার এসব কিছু দরকারই নেই, তুমি চিন্তা করার চেষ্টা করো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, জাস্ট চেষ্টা করো, যা তোমার তখন মনে হয়, তুমি কি চিন্তা করতেই পারবে না। তোমার সাবকনসিয়াস মানে তোমাকে তুমি উইদিন 10 মিনিটস তুমি ট্রান্সে থাকবে, তুমি এটাও জানতে পারবে না তুমি কোথায় আছো। হ্যাঁ এরকম মানে আমার তুমি ইয়েতে গেলে দেখতে পারবে, এরকম বলছে যে 1 ঘন্টা পর আমি কোথায় ছিলাম, মা আর মেয়ে করছে, তো মা আমাকে ওঠার পরে অনেকে অনেক কিছু দেখতে পায়, বিভিন্ন রকম জিনিস আসে, তো বলছে আমি না একটা হোয়াইট লাইট দেখতে পেয়েছি, যে আমি হোয়াইট লাইটের দিকে যাচ্ছি, ইটস ভেরি গুড। এবার মেয়ে বলছে তুমি তো দেখতে পেলে, আমি তো কিছু দেখতেই পারলাম না, আমি দিদি কি বললো, কিছু ওয়েবের সাউন্ড আসলো, তারপরে আমি এখন চোখ খুলছি, মানে ইন বিটুইন কি হয়েছে কি করেছো জানেই না। বলো এবার, মানে এটা কি একটা সম্মোহনের মধ্যে ঢুকে যায়? হিপনোসিস তো আমি ভার্বালি করছি না তাকে, কিন্তু তোমার সাউন্ডটা কি হয় দেখো, এবার এটা হচ্ছে সায়েন্সটা বুঝতে হবে। তোমার শরীরে কি হচ্ছে, তোমার শরীরে 70% জল আছে, 70 to 75%, মানে তোমার সমস্তটা নিয়ে। এবার তুমি একটা বোল, এই যে ধরো আমার কাছে এখন একটা গ্লাস রয়েছে, ঠিক আছে, এই গ্লাসটা এখন পুরো শান্ত, এবার আমি এখানে একটা সাউন্ড মানে একটা ফ্রিকোয়েন্সি দিলাম, দেখো তুমি এখানে ওয়েভ তৈরি হলো, এবার এইটা আমার জাস্ট একটা টোকাতে যদি ওয়েভ তৈরি হয়, তাহলে তোমার বডিতে 70% ওয়াটার, সেই 70% ওয়াটারে তুমি যখন ভাইব্রেশন তৈরি করছো তখন তুমি বুঝতে পারছো যে কত ওয়েভ তৈরি হবে। তো সেই সময় কি আমাদের ব্রেনে ওয়েভ রয়েছে 5 রকম, আলফা, বিটা, থিটা, ডেল্টা, গামা। এবার আমরা যখন এখন আমি আর তুমি মানে যে কথা বলছি, আমরা এখন প্রচন্ড কনসিয়াস, তো আমরা এখন বিটাতে আছি, তখন তুমি মানে ডেল্টায় আমরা এখন নেই, মানে হচ্ছে যখন হাইলি কনসিয়াস, তো আমরা এখন আড্ডা মারছি, কথা বলছি। এইবার
সাউন্ড হিলিং এ তোমাকে থিটাতে নিয়ে যাবে, মানে তুমি একটা ডিপ স্লিপে থাকবে যেখানটা তোমার মাইন্ড পুরো রিল্যাক্স হয়ে যাবে। সেই সময়টাকে তোমার এই সাউন্ড হিলিং তোমায় নিয়ে যায়, কারণ তোমার প্রত্যেকটা পার্টিকলস তখন হচ্ছে ভাইব্রেট করছে। এই জায়গাটাতে আসছে যে তোমার ডিএনএ, আমি যে একটু আগে বললাম না, রিফর্ম করছে। এটা মানে প্রুভেন এই জন্য যে তোমার যখন তুমি কোনো কাজকে, আমাদের মধ্যে কি থাকে, অ্যাওয়ারনেসের অনেক কম। মানে একটু আগেই যে বলছিল যে সাদা চামড়া না বললে, এটার পিছনে একটা হিস্ট্রি আছে। তো কেন কি এই এলোপ্যাথি ওষুধকে এখানে মানে পোট্রে করার জন্য আমাদের যে নিজেদের জিনিসটাকে সেটাকে সাপ্রেস করা হয়েছিল। হ্যাঁ, তো ওটা আমি ঢুকছি না, কিন্তু এই সাউন্ড হিলিং এর ব্যাপারটা কি, সাউন্ড হিলিং এ হচ্ছে তোমার সেই বিহেভিয়ার গুলোকে চেঞ্জ করবে। মানে তোমার তখন ভিতরের যে আমরা তো সবকিছু ঠিক নিয়ে বড় হই না। ভেবে দেখো, একটা বাচ্চা তার মা বাবার মধ্যে অশান্তি দেখে যাচ্ছে, এটা কি কোনো হেলদি কিছু? নাকি আমরা বলি না সংস্কার, আমাদের একটা খুব কথা আছে যে আমরা এই সংস্কার নিয়ে বা এই ভ্যালুজ নিয়ে বা এই প্রিন্সিপাল নিয়ে বড় হয়েছি। ঘুম থেকে উঠবো, ব্রাশ করব, চ্যান্ট করব, যেটা যেটা তুমি তোমার বাচ্চার মধ্যে যা যা তুমি দিচ্ছ। যে বাচ্চাগুলো ছোট থেকে এরকম এনভায়রনমেন্ট নিয়ে বড় হয়ে যায়, তাদের সংস্কার বা ভ্যালুজ কি ঠিক? এবার সেই ভ্যালুসগুলোকে যদি আমি বুঝি, আমি অ্যাওয়ার্ড যে আমার ভ্যালুসটা ঠিক নয়, কারণ আমার চাইল্ডহুড কিছু ট্রমা আছে দিদি, আমি সেইটাকে কমাতে চাই, সেটাকে ঠিক করতে চাই, দেন আমি তখন তাকে কাউন্সিলিং দিই, তাকে হিলিং দিই, তাকে বুঝি আমি যে তাকে কি কাউন্সিলিং আমার করতে হবে, কিভাবে হিল করতে হবে। এবার তাকে কি হার্জ আমি তার জন্য ইউজ করব, মানে কোন ওয়েবটা ইউজ করলে তার ব্রেনের সেই জায়গাটায় গিয়ে হিট করবে। তো এই সবগুলো এই জন্য তোমাকে জানতে হবে, প্রপার ট্রেনিং নিতে হবে। আপনি শেখান এগুলো? খালি কাউন্সিলিং? আমি হিলিং করাই, হ্যাঁ। তবে ইচ্ছা আছে যে এরপরে একটা মানে এরকম করে যাতে মানুষ আরো অ্যাওয়ার হয়, যারা মানে প্রচুর মানুষের হেল্প। তার থেকে বড় কথা হচ্ছে যে নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে, ঠিক আছে? আপনাকে কন্ট্যাক্ট করে যদি দেখুন, তারা যদি ভাবলো যে আমি আগে করি, আগে তারপর আমি নত শিখলাম, সেটা তো আরো ভালো হয়, যে নিজের উপর সে তাহলে বলতে পারবে। একদম একদম। মানে আগে নিজেকে দেখো যে আমার কতটা চেঞ্জ হচ্ছে। সবকিছু এখন লজিক ছাড়া, সায়েন্স ছাড়া কোনো কিছু বিশ্বাস করা উচিত না। তোমাকে প্রত্যেকটা জিনিস বিশ্বাস করতে হবে উইথ সায়েন্স। আমার শরীর পুরোটাই সায়েন্স, মানে এখানে প্রত্যেকটা জিনিস ভাইব্রেশন, অ্যাটম, আমাদের তো প্রত্যেকটা জিনিস রয়েছে। আজকে আমি এই যে হাত রাব করছি, করে যে তুমি করে দেখো, তোমার হাতের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি ফিল করবে। রাব করো, রাব করে জাস্ট আস্তে আস্তে দেখো দুটো হাতের মধ্যে তুমি একটা এনার্জি ফিল করবে। হ্যাঁ, তো ইটস আ এনার্জি কি তোমার, আমার যে অ্যাটম রয়েছে বা আমার পজিটিভ আয়ন রয়েছে সেটা অ্যাক্টিভেট করলাম না। এটা একটা হিলিং এর প্রসেস, আমি লাস্টে হয়তো দেখিয়ে দেবো যে এটা সেলফ হিলিং আমরা এরকম ভাবে করতে পারি, কিছু জিনিস আমি বলে দেবো। ওকে ম্যাম, একটা জিনিস আমরা ওভার দ্য ফোন আলোচনা করছিলাম যে মেয়েদের প্রেগন্যান্সির পর একটা কোমর ব্যথা হয়, কারণ আজকালকার দিনের নর্মাল বেবি আর মানে অনেক হসপিটাল করায় না, কারণ হচ্ছে যে রিস্ক নিতে চায় না, যেটা আমি জানি, এটা তারা রিস্ক নিতে চায় না, যেভাবে হোক সিজারিয়ান করে তারা জিনিসটাকে, বেবিটাকে ভালো রাখার জন্য করে। কিন্তু এতে যে মায়ের একটা কষ্ট হয়, যেটা হচ্ছে কোমরে ব্যথা, তারা যোগা করে বা আরো ব্যায়াম করে, তারপর তাদের সেরকমভাবে ব্যথাটা কমে না। আমি জানতে চাইবো, মানুষ আপনার কাছে যোগা তো করলো, সে ধরনের মানুষ বা সে ধরনের পেশেন্ট যারা আছেন বা মারা যারা আছেন, তারা আপনার কাছে গেল, তারপরও কি তাকে যদি হিলিং দেওয়া হয় বা সাউন্ড হিলিং দেওয়া হয়, ঠিক হয়ে যায় তারা সারা জীবনের মতো? আমার কাছে মানে আমি যেহেতু থেরাপিউটিক যোগা করাই, মানে হচ্ছে ম্যাক্সিমাম আমি পেশেন্ট হ্যান্ডেল করি, মানে ম্যাক্সিমাম পেশেন্ট। এবং আমার কাছে যারা আসে তাদের, মানে ধরো তুমি এসেছো, আমি আছি, আরেকজন আছে, তো তোমার আর তার কিন্তু এক্সারসাইজ বা যোগা বা প্রাণায়াম সেম নয়, কারণ তোমার যা অসুবিধা থাকবে ওনার তাও নাই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইখানে ডিপেন্ড করে আমার কাছে যখনই কেউ আসে, যে আমি ফার্স্টে তাকে কাউন্সিলিং করি যে তার কি কি আছে, যা যা রয়েছে সমস্তটা আমাকে বলার পরে আমি সেটাকে প্যালপেট করি যে হ্যাঁ এটা 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 আছে। যেমন আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলছি, লাস্ট মাসে আমার কাছে একজন এসছে, বয়স খুব বেশি হলে 45 to 46, তার ইউটেরাস অপারেশন হয়ে গেছে, তার গল ব্লাডার নেই, তার প্রচন্ড অ্যাসিডের প্রবলেম আর ব্যাক পেন, মানে তাকে ডাক্তার পুরোপুরি ভাবেই ফ্রন্ট বেন্ড হতে একদম না করে একদম স্টিফ। তো আমি বললাম ঠিক আছে, মানে বিশ্বাস করছে না, কারণ যোগা বা এই ধরনের লাইফস্টাইল, এগুলো তো হচ্ছে আমাদের একটা লাইফস্টাইলকে চেঞ্জ করার ওয়ে, যোগা, আসন, প্রাণায়াম। তো যখন দেখছে যে সত্যি কোনো কিছুতে হচ্ছে না, দিদি তুমি দেখো, কারণ আমার ওখানে শুনে এসেছে, উইদিন 7 days
সে এখন নর্মাল, মানে তার সুস্থ মানে হচ্ছে সে এখন নর্মালি কাজ করছে। মানে স্টিভ বলছে কি আমার এরকম ভাবে ওঠাচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠায় কোনো জিনিস। আর একজন মহিলার পক্ষে তো সবকিছু ওরকম ভাবে সম্ভব নয়। এত বছর, সে 20-30 বছর দেখা গেল, সে 20-30 বছর মানে হচ্ছে তার বেল্ট ছিল, সে এখন বেল্ট পরছে না। আচ্ছা, ডক্টরের 7 দিনের রেজাল্ট মানে তোমার অ্যাটলিস্ট আমি যেটা বলবো সেটা শুনতে হবে কিছুদিন। এবং দেখো যোগা কখনোই মানে এরকম না যে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। যোগা কোর্ট থেকে এবার সেরকম ভাবে তোমাকে মেনটেন করতে হবে। সে যতটা তার প্রবলেম ছিল তার থেকে সে 40% তার এখন কোমরে সেই ব্যথাটা কমে গেছে, মানে নেই। এইবার জাস্ট বললাম না আমি, কদিন সে আমার কাছে এসেছে এবং সে ভালো রয়েছে এবং আমি তাকে থেরাপিউটিক বল দিই। মানে তোমাকে যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে হিলিং বল, মানে আমার স্ট্রেস রিলিফ। আমার কাছে থেরাপিউটিক বল রয়েছে, এটা তোমার শরীরের উপরে রেখে ভাইব্রেট করা হবে, মানে ডিরেক্ট তোমার শরীরের উপরে রেখে, যেটাতে তোমার পিসিওডি, ইউটেরাসের প্রবলেম, তোমার হার্টে কোনো রকম প্রবলেম, তোমার লাংসের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, এইগুলো পর্যন্ত তুমি রিকভারি করতে পারবে। এবং নিয়ের মানে এখন যেটা দেখবে যে হাঁটুর প্রবলেম, মানে এটা বয়স্ক কি মানে মোটামুটি তুমি 35-এ আমার কাছে চলে আসো, তুমি দেখতে পারবে হাঁটু ব্যথা। আমার 35 আমার হাঁটু ব্যথা হবে, মানে ওইটাই বলতে না, সবার ক্ষেত্রে নয়। এবার এটা রয়েছে যে তুমি কিভাবে নিউট্রিশন নিচ্ছ, কিভাবে মাল্টিভিটামিন নিচ্ছ। আমাদের ওয়েট তো হেভি ওয়েট, তো এটা হয়, এটা আমাদের হাঁটুর উপরে তোমার পুরো চাপটা পড়ছে। সেরকম যদি আমি কাজ করি তাহলে তো পড়বেই হাঁটুর উপর ওয়েট। কিন্তু অনেকের হয় বেশিরভাগ বয়স্ক মানুষের পায়ের নিট জেলটা শুকিয়ে যায়, সেটাতে সেটা কি? এইবার সেই ক্ষেত্রে কি হয়, সেই ভাইব্রেশনে তোমার হাঁটু ব্যথাটা কম হয়। হ্যাঁ, নিকাট তোমার বোল রয়েছে যে ভাইব্রেশনটা, সে মানে ভাইব্রেশন ম্যাজিক, আমি তোমায় বলছি তো। মানে এটা ক্যামেরায় যদি এখন নাও করো, ওকে আমি করিয়েছি। ও কেন, যতজন, মানে বিশ্বাস করো কৌশিক, মানে ইটস ম্যাজিক্যাল। মানে আমি যখন ফার্স্ট নিয়েছি আমি এটা কোথায় গেলাম, মানে আমি কোনোদিনও গাঁজা ট্রাই করিনি, বাট আমি শুনেছি গাঁজাতে বা এই ধরনের কোনো ড্রাগে ট্রান্সে যাওয়া যায় না। আমি জানি না, এটা যারা বলেছে তারা আমি জানি না। আমি একটা কেন বললাম এই কথাটা, আমরা অনেক মানে প্রথমে শুরুর দিকে যখন আমরা পডকাস্ট শুরু করি, সেখানে একজন ছিলেন, রিহাবে গেছিলাম, তো সে বলছে আমাদের এখানে একজন এসছে ছেলে, সে এতটাই এটা সেবন করেছে, ঠিক আছে, করার পর সে ভাবছে তার পাশে শিবজি বসুয়ে আছে। আচ্ছা, এটা ট্রান্স নয় বলো আমাকে, কি করে ট্রান্স হয়? সে নেশায় তার ব্রেনের, ওটাই তো বলছি যে এটা ট্রান্স, তোমাকে মনে হচ্ছে ফিরতে পারছে না। হ্যাঁ, আমি তোমাকে ভাবছি আমার সামনে লোকনাথ বাবা বসে আছে, এটা তুমি ট্রান্সে আমি ভিজুয়ালাইজ করছি। তুমি যখন হিলিং নেবে, সাউন্ড হিলিং নেবে, মানে এটা বিয়েতে বলছি, তুমি কোথায় থাকবে, তুমি কি দেখবে আমি সেটাও জানি না। মানে তোমাকে আর ওকে আমি দুজনকে দিচ্ছি হিলিং, যদি কখনো পসিবল হয় নিউবারাকপুরে আসো, আমি দেবো, এটা আমার তরফ থেকে গিফট থাকবে। নেয়ার পরে ও অন্য কিছু দেখবে, হয়তো তুমি অন্য কিছু, বা তুমি হয়তো ডিপ স্লিপে চলে যাবে, থেটাতে চলে যাবে, পুরো ম্যাজিক, ইটস ম্যাজিক। মানে আমার নেশা, এটা আমার নেশা। মানে আমি এতটা কনফিডেন্ট না, আমাকে দেওয়ার মতন এখানে আমার স্যার বা গুরু ছাড়া হয় না, কারণ আমি তো সবার কাছে দিতে পারবো না, তারা টুংটাং বাজিয়ে দেবে, সেটা আমার জন্য কোন দিকে কি হবে সেটা নয়। কিন্তু এমনি তো তোমার মিউজিক তো একটা থেরাপি, মিউজিক নিয়ে তুমি কুলপ্রীত চৌধুরীর যদি বই পড়ো, তুমি দেখতে পারো উনি বলেছে প্রত্যেকটা জিনিস হচ্ছে টিউন, প্রত্যেকটা জিনিস। আমি কথা বলছি, কথা না বলে যদি আমি এরকম এটাও ভাইব্রেশন যাচ্ছে, তো এভরিথিং ইজ টিউন। এবার সেটা তোমার হয়তো এই আওয়াজটা খুব সুদিং লাগছে, বা যখন তোমার জলের আওয়াজ আসছে তখন তোমার মনকে শান্ত করছে, বৃষ্টির আওয়াজে ঘুম আসে। হ্যাঁ, এবার ওই যে নেচারের সাউন্ড, এবার সব সাউন্ড। আমার কাছে একটা আছে রেইন স্টিকটা হচ্ছে, তুমি যদি শোনো তুমি দেখবে যে ওটা ঝর্ণার একদম টিপ 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক সেই সাউন্ডটা, ওয়েভের সাউন্ড। মানে তোমার লাস্ট আমি মুনলাইট হিলিং এ যেটা করেছি, ফার্স্ট ওই ওয়েভের সাউন্ড, মানে মনে হয় যে তুমি সমুদ্রের পাড়ে শুয়ে রয়েছো। ইটস হেভেন। মানে আমি অন্য কোনো কিছু, আমি এমনি ভীষণ বিশ্বাস করি, আমি স্পিরিচুয়াল, মারাত্মকভাবে স্পিরিচুয়াল, রিলিজিয়াস নয় যে রিলিজিয়াস আর স্পিরিচুয়াল এর মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, একদম। মানে রিলিজিয়াস মানে আমি একটা ধর্মকে নিয়ে, একদম তোমার কিছু বিশ্বাস। তাহলে রিলিজিয়াস জিনিসটাও আছে, তুমি হিন্দু, হ্যাঁ, আমি নাস্তিক, না আমরা সনাতন। হ্যাঁ, মানে
সনাতন তাই? তো হিন্দু কেউ পরে বৌদ্ধ, হ্যাঁ কেউ বৌদ্ধ, কেউ জৈন, তো যে যে যেটাকে মানে, এটা হচ্ছে একটা বিশ্বাস তোমার উপরে চাপানো হচ্ছে, এটা করা যাবে না, তুমি পুজো দিতে হলে তোমার এগুলো এগুলো করতে হবে, পিরিয়ডস হলে তুমি পুজো দিতে পারবে না, না খেয়ে তোমাকে, এগুলো রিলিজিয়াস। আর স্পিরিচুয়ালিটি হচ্ছে তোমার অ্যাওয়ারনেস, তুমি আগে জানো, তুমি তোমার সত্তাকে জানো, মানে আমার মধ্যে অ্যাওয়ারনেসের অভাব হলে আমি কোনো কিছু করতে পারবো না। আর আমাদের অ্যাওয়ারনেসেরই অভাব, আমাদের নলেজের অভাব। নলেজ, অ্যাওয়ারনেস কোথা থেকে আসে? নলেজ। তুমি যত পড়বে, আমি একটা কথা খুব মানি যে আমি তো ফেস যোগা করাই, তখন অ্যান্টি এজিং, মানে অ্যান্টি এজিং মারাত্মকভাবে তোমার চোখের উপরে আসে, চোখ দাঁত আমাদের এজগুলোকে ক্যাপচার করে। তো তুমি যত পড়বে, তুমি প্রতিদিন যদি অ্যাটলিস্ট 5 পাতা করে পড়ো, সেই নলেজটা তোমার রিফ্লেক্ট করবে তোমার চোখে, তোমার চোখের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, তোমার চোখের পুরো ভাষা চেঞ্জ হবে। রেখা কোন বয়সে শাস্ত্রীয় সঙ্গীত শুরু করেছে, এরকম যত বড় মানুষদের তুমি দেখছো, বিল গেটস থেকে শুরু করে এভরিবডি, তারা প্রত্যেকে পড়ে, প্রত্যেকে, মানে পড়াটা, রিডিং, এটা একটা হ্যাবিট। যত তুমি নলেজকে তুমি যত অ্যাকোয়ার করবে, তোমার সোল কি চায়? সোল তোমার নলেজ চায়, আর কিচ্ছু চায় না। আমাদের ইন্দ্রিয়গুলো সব বাইরের দিকে ওপেন না, যে তোমার চোখ দেখো বাইরের জিনিস দেখে, তুমি আমাকে দেখছো, বা তোমার হাতের বাইরের দিক, তুমি কি ভিতরে কিছু হচ্ছে দেখছো না। গন্ধ বাইরের, শোনা বাইরের কথা, টাচ বাইরে, সবটা, মানে আমার যে পঞ্চ ইন্দ্রিয় বলে আমি সবটা বাইরের দিকে ওপেন, কিন্তু তুমি ভিতরে কিন্তু কিছু দেখতে পাচ্ছ না বলে তুমি জানো না যে আমি এখন একটু চিপস খেয়ে নিলাম। আপনাকে ছোট্ট কাউন্টার করি, আপনি যে দুটো বললেন না, যে রিলিজিয়াস আর স্পিরিচুয়ালিটি একটু আলাদা, একটু কি আলাদা না কি পুরোটাই আলাদা? আলাদা, পুরো আলাদা। এবার আপনি বলুন, আমরা যখন মোক্ষ পাই, মোক্ষ পাওয়া মানে হচ্ছে আমার মৃত্যু হওয়া, ঠিক আছে? মৃত্যু হয়ে গেল, আমরা সাধ্য শান্তি করলাম, সাধ্য শান্তির সময় আপনি করেছেন তো কারণ না কারো, আপনার বাড়ির আত্মীয় কেউ না কেউ গত হয়েছে, সেখানে আমরা নবগ্রহের পুজো দিচ্ছি তো সেই নবগ্রহের পুজোটা যখন আমরা দিচ্ছি, বা ওর হিস্ট্রি যদি দেখা যায়, সেটা কিন্তু একটা মানুষ মোক্ষ পেয়েছে এবং মেডিটেশনে বসার পরই সে ওটা বলতে পেরেছে নবগ্রহ কিন্তু ছিল। হ্যাঁ, আমি একটু শেষ করি, আপনি এটা মানেন তো আমি এতক্ষণ কি ভুল বলছি? না না না, এবার আমাকে বলুন, যদি এটাই যদি মোক্ষ পাওয়ার পর মোক্ষ পেলোছে, সেই জিনিসটা আজকে আমাদের এখনো নবগ্রহ হিসেবে আমরা মানছি এবং সেটাকে আমরা পুজো করছি এবং একটা মুক্তি দিচ্ছি, তাহলে এখানে স্পিরিচুয়াল আর রিলিজিয়াসটা এক হলো না? এখানে তুমি কোনটাকে রিলিজিয়াস বলছো? হ্যাঁ, দুটোই তো এক। তো আমি মোক্ষ কখন পাচ্ছি? ধরুন আপনি যোগা করেন, যোগাতে আপনি কি বলেন লাস্টে মোক্ষ পাচ্ছে, সে মোক্ষটা কিভাবে পাচ্ছে? এখানে মোক্ষটা কিন্তু মৃত্যু নয় কৌশিক, এখানে কিন্তু মৃত্যুর কথাই বলছি। মোক্ষ আমি পাবো কিভাবে? হ্যাঁ, মোক্ষ হচ্ছে তোমার সমস্ত মোহ থেকে, সমস্ত মায়া থেকে আমি কখন বেরোবো? তুমি বেরোচ্ছ, ইভেন এটা কিন্তু তোমার এটা নয় যে তোমার মৃত্যুর পরে মোক্ষের কথা। আমার কথাটা আপনি বুঝুন, আমি এটা কখন, এটা আমি আমার মায়া মোহ থেকে আমি কখন বেরোবো? দুটো রকম হতে পারে। একটা হচ্ছে আমি যেটা বলছি, ধরো আমি বলছি যে আমার এই সময়, দেখো গীতাতে কি বলেছে, তোমার ইন্দ্রিয়কে জয় করো। আমি বলছি গীতাতে কি বলেছে, তোমার ইন্দ্রিয়কে জয় করো, কন্ট্রোল করো। যখন তুমি কন্ট্রোল করছো, তার মানে আমি ব্লিসফুল কন্ডিশনে থাকছি, মানে সবকিছুর ঊর্ধ্বে আমি, সবকিছু আমার কাছে ম্যাটার করছে না, সবকিছু দায়ী আমি সব করছি, আমি আমার সবকিছুর উপরে, আমাকে কোনো কিছু টাচ করছে না। এটা হচ্ছে একরকম মোক্ষ পাওয়া, যেটা মহর্ষি পতঞ্জলি বলেছেন, ঠিক আছে? আরেকটা মোক্ষ হচ্ছে, রিলিজিয়াসই ঢুকছেন আপনি বারবার। আমি সনাতনে উনি বলেছেন, কিন্তু এবার রিলিজিয়াস যদি বলি, যে আমাদের ধর্মে কি রয়েছে, আর ধরো জৈন ধর্মে কি রয়েছে, বা বৌদ্ধ ধর্মে কি রয়েছে, বা মুসলিমে কি রয়েছে, ইসলাম, হ্যাঁ রাইট, ইসলামে কি রয়েছে, তো এই জিনিসগুলো কি সবগুলো কি এক? প্রমাণ করে দিতে পারি। কিরকম বলুন একটা জিনিস। সব জায়গায় তোমার এক, আমি মানে কিছু না কিছু জায়গায় তো তোমার মিল আছে, কিন্তু আজকে এই সনাতন আমাদের ধর্ম থেকে গৌতম বুদ্ধ বেরিয়ে গেছিলেন বৌদ্ধ ধর্মে, কেন? ওনার আমাদের অনেক কিছু ভালো লাগেনি, অনেক কিছু আমাদের মনে হয়েছে যে এগুলো আমাকে মোক্ষের পথে আটকাচ্ছে, তাই তো? এইবার এই যে ব্যথা, পেইন, এগুলো থেকে কিভাবে মুক্তি পাবো? এই মুক্তিটা কিরকম? আর মৃত্যু না,
এই মুক্তিটা কিন্তু মৃত্যু নয়, এই মুক্তিটা হচ্ছে আমার ব্লিসফুলনেস। আমি নিজেকে কিভাবে, আমার নিজের সত্তাকে, আমার সোলকে কিভাবে ব্লিসফুল করবো। আমার সোল কখনোই চায় না যে আমি একটা অডি কিনে নিলাম, ওটা আমার ভালো লাগছে। আমি একটা জামা দেখলাম ঝোলানো রয়েছে ম্যানিকুইনে, বা শাড়ি দেখলাম বা ড্রেস দেখলাম কিনে নিলাম, ওটা কিনলে তোমার ডোপামাইন স্পাইক করলে তুমি কিনে নিলে, বাট তারপরে কিন্তু আবার তোমার মনে হচ্ছে সেই লিপস্টিকের কালারটা কি ভালো, ওটা আমার লাগবে, এই ফ্ল্যাটটা আমার দরকার, এখানে ফ্ল্যাট দরকার। তো এইটা কি ব্লিস? এটা কি মোক্ষ? না তো। এটাই আমি বলছি, যোগা করলে তুমি এই মোক্ষটা পাবে। মানে এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়াস, আমি দুটোকে এই জায়গাটা আলাদা করছি। স্পিরিচুয়ালিটি হচ্ছে তোমার ভিতরকে কন্ট্রোল করো, মানে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করছো, তুমি তোমার নিজের সঙ্গে কানেক্ট হচ্ছ, তোমার স্পিরিচুয়ালি কানেক্ট, মানে আমার জ্ঞান, আমার নলেজ, আমি কি চাই। আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে খুব ইচ্ছা করছে একটুখানি চিপস খেয়ে নিলাম, আমি কেন জানতে পারছি না, আমার লিভার কাঁদছে, আমার পাইপটা বলছে দিস না এখন এখন প্লিজ, আমি পারছি না নিতে, কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না, অজ্ঞ আমি। এখানেই চলে আসছে অ্যাওয়ারনেস, যে আমার তো সেই নলেজটাই নেই যে ওটা খেলাম। তো একটা বাচ্চার তো থাকে না নলেজ। এবার বলা হয় যে হিউম্যান শুধু জানে না তার ডায়েট, প্রত্যেকে জানে, প্রত্যেকটা অ্যানিমেল তার ডায়েট জানে। পাখি জানে কি খাবে, গরু জানে কি খাবে, সিংহ জানে কি খাবে, হিউম্যান জানে না। হিউম্যান সব খায়, মানে এটা কিন্তু আমার ভিতরের অর্গান গুলো কি তখন বলছে যে এটা খাও না। টেস্ট হচ্ছে জীবের জন্য, জীবের জন্য যেটা ভালো সেটা পেটের জন্য ভালো না, আমি মানতে পারি না। তখন কি গীতা তাই বলছে? গীতা রিলিজিয়াস নয়, গীতা ব্যাপারটা হচ্ছে, মানে রিলিজিয়াস নয় এটা বলছি না, গীতা হচ্ছে আমার ওয়ে, আমি কিভাবে প্রতিদিন চলবো তার একটা, মানে বলতে পারো গেটওয়ে, আমার রাস্তা দেখাচ্ছে, তুমি এরম ভাবে চলো, বাকিটা তোমার উপর। মানে তুমি অ্যাজ আ প্যারেন্ট বলবো যে তুমি হচ্ছে কেয়ারটেকার, শুধুমাত্র কন্ট্রোল তাকে ছেড়ে দাও, তুমি তাকে দেখাও, বলছি এটা করো না, এটা করলে তুমি এটা খাচ্ছ, এটা খেও না, বাট খাবে কি খাবে না তোমার উপরে। ম্যাম, আপনি কিছুক্ষণ আগে ফিল্ম স্টার রেখার কথা বলছিলেন, এবং ওনাকে দেখলে এখনো মনে হয় যেন উনি এখনো ইয়াং, কারণ ওনার সমবয়সী যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন সবাই এখন বয়স হয়ে গেছে। এটার কারণটা কি? কোনোভাবে কি তিনি কোনো ক্রিয়া করেন? হ্যাঁ, এটা দেখো, এটা আছে অ্যান্টি এজিং, মানে যখনই আমি আমার এজকে রিভার্সে নেব বা রিজুভেনেট করব, তখনই আমার চলে আসছে আমার নিজের শরীরকে, আমার টেলোমিয়ার যেটা রয়েছে, ডিএনএ এর যে লাস্ট পার্ট, টেলোমিয়ার আমার কিসে কিসে বাড়ছে, সেখানে চলে আসছে তোমার যোগা, প্রাণায়াম, মেডিটেশন। তুমি যত বেশি করবে তোমার টেলোমিয়ার বাড়বে, আর টেলোমিয়ার যখনই বাড়ছে আমার বয়স বাড়বে না, তখন তোমার বয়স, তুমি এখন যদি 35 হও তোমাকে 25 লাগবে। এবং মেডিটেশন, নিজেকে শান্ত করা, শান্ত করার মানেটা কি? আমি শান্ত কেন করব? কারণ হচ্ছে আমার কর্টিসল যাতে না সিক্রেট করে বেশি। আমার কর্টিসল যখন সিক্রেশন বাড়ছে, মানে আমার স্ট্রেস হরমোন বাড়ছে, আমার আদার্স অর্গানের উপরে সেটা এফেক্ট হয়েছে। মানে তুমি যদি রাগ করো, ধরো তুমি 2 মিনিট রাগ করলে, তোমার 7 আওয়ার্স এর তোমার পুরো ইমিউনিটি পাওয়ার কমিয়ে দেবে, তোমার 7 আওয়ার্স এর তোমার চিন্তা ভাবনাকে চেঞ্জ করবে, 24 ঘন্টা তোমার মানে একটা স্লিপ ডিসঅর্ডার, মানে 2 মিনিটের রাগ তোমার এতটা ক্ষতি করছে। তো সেই জায়গাটা থেকে আমি সেরোটিনিন, আমার যেটা হ্যাপি হরমোন, সেটাকে আমি কিভাবে বাড়াবো? আমি ডোপামাইন স্পাইকের কথা এখানে বলছি, আমি সেরোটিনিনের কথা বলছি। সেরোটিনিন হচ্ছে তোমার মনকে ভালো রাখে, মানে যেটাকে আমি হ্যাপি হরমোন বলি। তার জন্য তোমার যোগা, মেডিটেশন, প্রাণায়ামের থেকে ভালো কিছু নেই। আর ফেস যোগা, ফেস যোগা কি? আমার ফেসকে চেঞ্জ করা যায়, মানে আমার ফেসের যে ফ্যাট রয়েছে, ফ্যাটকে আমি কমিয়ে ফেলতে পারি, আমার জ লাইনকে শার্প করতে পারি। এখন যেমন জ লাইনকে শার্প করাটা একটা মানে ভীষণ ট্রেন্ডি, যে আমার জ লাইন যত শার্প হবে আমাকে তত সুন্দর লাগবে। গলার, মানে এই যে তোমার প্ল্যাটিসমা, আমার যে মাসেলটা রয়েছে, বা ম্যাসিটার, আমাদের যে জ লাইনের মাসেল, সেটাকে স্ট্রং করা, ফর্ম করা, সেটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য, মানে বেশ কিছু এক্সারসাইজ রয়েছে, ফেস যোগা রয়েছে, করলে তুমি সেই চেঞ্জ পাবে। এবং আমাদের যে ড্রুপি আইস, মানে একটা এজের পরে কি আমাদের চোখের যে উপরের দিকটাই আস্তে করে ঝুলে যায়, একটা ড্রুপিনেস আছে। দেন হচ্ছে আমার 11 লাইন তোমার ভুরুর পাশে, এই যেরকম তৈরি করছে আমার 11 লাইন। এবার 11 লাইন ফোরহেডে তোমার লাইন তৈরি হচ্ছে, এইখানে আমার যে চাব্বি চিক্স, অনেকের ভালো লাগে চাব্বি চিক্স, অনেকের ভালো লাগে না। তো আমার যে প্রত্যেকটা মাসেল, আমাদের মুখে অনেক মাসেল আছে, আমার প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, সার্কুলার, হরাইজন্টাল, ভার্টিক্যাল, সেমি সার্কুলার। তো এই যে অরবিকুলি, মানে আমাদের যে চোখের মাসেলটা গোল, তো তাকে আমি তার মতন করে মাসাজ করাবো, তার মতো এক্সারসাইজ করাবো,
মুখের সেরকম ভাবে এগুলো করলে তোমার রেখা কেন এখন সবাই মানে আলিয়া ভাট, শিল্পা শেট্টি, মালাইকা অরোরা এরা প্রত্যেকে কিন্তু যোগা করছে, দীপিকা পাড়ুকোন তো প্রত্যেকটা সময় ফেস যোগা করছে। ফেস যোগা হচ্ছে নিজের ফেসকে তুমি চেঞ্জ করছো আর তার সঙ্গে হচ্ছে তোমার অ্যান্টি এজিং, মানে কারণ আমি যখন তোমাকে দেখছি আমার কিন্তু সবার আগে তোমার মুখের দিকে চোখ যাচ্ছে, তারপরে তোমার তো ফেস যোগা এই জন্য তোমাকে পুরো মুখকে তোমার চেঞ্জ করতে হেল্প করছে। আর তার সঙ্গে যোগা, মেডিটেশন, প্রাণায়াম হচ্ছে তোমার পুরো বডিকে, মানে তোমার লাইফস্টাইল যদি ঠিক থাকে তোমার প্রত্যেকটা জিনিস ভালো থাকবে। আমাদের দেখবে একটা বলা হয় হচ্ছে তোমার বডি ফ্যাট কতটা। বডি ফ্যাট এটাও হতে পারে যে ধরো আমি একজন বডি বিল্ডারকে ধরলাম যে তাদের প্রত্যেকটা মাসেল ভীষণ প্রমিনেন্ট, তাদের ওয়েট হয়তো রয়েছে তোমার 90 কিলোস, কিন্তু তার বডি ফ্যাট কিন্তু কম। যখন তোমার বডি ফ্যাট কম থাকবে তখন তোমার এই যে মুখের যে মাসেল তখন তোমার সেটা শার্প হয়ে যাবে, কারণ বডি ফ্যাটটা তোমার কম। তো এই জন্য আমার যখন কোনো কাজ করতে হবে তখন ভীষণ সায়েন্টিফিক্যালি করতে হবে যে আমি কোনটাকে কমাবো কোনটা বাড়াবো। আমি যদি একদম না খেয়ে রোগা হয়ে যাই, ব্যাস হয়ে গেল, আমার ওখানে প্রোটিন নেই, কার্বস নেই। আমার ব্রেনের কি, ব্রেনে হচ্ছে ফ্যাট, আমার তো ব্রেনের মানে ফুড হচ্ছে আমার, যেহেতু ব্রেনের ম্যাক্সিমামটা ফ্যাট দিয়ে তৈরি, আমি যদি ব্রেনকে যদি কার্বস না দিই আমার ব্রেন কোনো অক্সিজেন পাবে না। তো আমি সেই রকম ভাবে প্রোটিন নেব, আমার স্লিপ ডিসঅর্ডার মানে আমার স্লিপ যেন প্যাটার্ন ঠিক থাকে, লাইফস্টাইল ঠিক থাকে, খাবার, হাইড্রেশন সমস্ত কিছু যদি ঠিক থাকে তখন আমার কিন্তু আলাদা করে স্টেরয়েড বা ইনজেকশন নিতে হবে না, ফিলার ইউজ করতে হবে না। এবার সেলিব্রিটিরা অনেক কিছু করে থাকেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এখন এরা প্রত্যেকে যোগা, প্রাণায়াম, মেডিটেশন এবং হচ্ছে ফেস যোগা হচ্ছে রেগুলার করছে, রেগুলার। একটা টোটকা দিন না। হ্যাঁ, আমি দুটো জিনিস বলবো। সেটা হচ্ছে একটা খুব ইজি মুদ্রা দেখাচ্ছি, এটা যদি করো তো তাহলে তোমার চুল, তোমার স্কিন খুব ভালো থাকবে। হ্যাঁ, এটাতে একটা হচ্ছে এটা এই প্রাণ মুদ্রা, জাস্ট এটা। এটা যদি রেগুলার 10 মিনিটস করে করো তাহলে তোমার কিন্তু এরকমই করে থাকে। হ্যাঁ, জাস্ট তুমি এরকম তুমি থাকলে, তুমি ধরো গল্প করছো, তুমি এটা করলে। মুদ্রা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যোগার, চ্যান্টিং মন্ত্র চ্যান্টিং, মুদ্রা, এই দুটো জিনিস ভীষণ বড় একটা পার্ট। ভেগাস নার্ভ আছে আমাদের এই কানের এখান থেকে, আমাদের ভেগাস নার্ভ, যেটা ধরে আমরা বুঝতে পারি এখানে গলায় হাত দিই। হ্যাঁ, ভেগাস নার্ভ খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে এই যে এতক্ষণ ধরে হিলিং এর কথা বলছি, হিলিং এর একটা মেন জায়গা ভেগাস নার্ভকে তোমার যখনই তুমি অ্যাক্টিভ করছো, মানে তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন তোমার অলরেডি তুমি কাম ডাউন হচ্ছ। আর ফেস যোগার খুব বড় পার্ট হচ্ছে আমার এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে তুমি কাম ডাউন করছো। তুমি কিচ্ছু নয়, এইটা তুমি ভি বানাও তোমার, হ্যাঁ ভি করলে এখানটা রাব করো, এই হ্যাঁ কানের পাশ থেকে জাস্ট 20 টাইম তুমি রাব করো, কি হবে? তোমার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হচ্ছে। আর লিম্ফ নোড, আমাদের যে ড্রেনেজ ক্লিয়ার করার জন্য আমাদের প্রচুর লিম্ফ নোড রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। এই লিম্ফ নোডে কি হয়, আমাদের টক্সিক জমা হয়, দেখবি একটা বয়সের পরে এই যে পাফি হয়ে যায় না, চোখের নিচে একটা পাফিনেস আসে, এইটাকে ক্লিন করার জন্য একটা ড্রেনেজ রয়েছে এই লিম্ফ নোড। মানে তুমি যে কোনো মাসাজ, পার্লারে গিয়ে দেখবে অনেকে মাসাজ করছে কিন্তু কিছুদিন পরে ঝুলে যাচ্ছে, মুখটা শ্রাগি হয়ে যাচ্ছে। তো কি করে ওরা, যে স্ট্রোক গুলো নেয় সেটা সবসময় ঠিক হয় না। তো এইখান থেকে যখন তুমি মাসাজ করছো, ওই তোমার মানে তোমাকে জানতে হবে তুমি কোন দিকে কিভাবে টানছো, কিভাবে মাসাজ করছো, যাতে তোমার লুকসটা ঠিক থাকে, গ্লো বাড়ে, টাইটেন হয় এবং তোমার রিজুভিনেট করে, মানে তুমি অ্যান্টি এজিং এর দিকে যাচ্ছ। সবাই দেখতে সুন্দর হয়ে যাবে, সবাই দেখতে সুন্দর হবে, কিন্তু খুব সহজে, তার জন্য আমরা ফিলার ইউজ করতে হবে না, একটু কনসিয়াসনেস। এই যে জিনিসটা, না ভুল বলছি, এই জিনিসটা কতক্ষণ না 10 মিনিট ধরে রাখবো? এটা কতদিন পর রেজাল্ট পাবো আমি? তুমি উইদিন 1 মান্থ পাবে। জ্ঞান মুদ্রা, এই যে আমরা যেটা করি না জ্ঞান মুদ্রা তোমার মেমোরিকে বাড়াতে সাহায্য করে, তোমাকে কনসেন্ট্রেশন, এবং প্রত্যেকটা মানে মুদ্রা কিন্তু যোগের একটা বড় পার্ট, চ্যান্টিং অ্যান্ড মুদ্রা। তো এবার দেখুন ছেলেমেয়েরা সুন্দর হলো, হ্যাঁ হলো, এবার আমি যেতে চাইছি রিলেশনশিপে, যেটা আমাদের এখন বর্তমানে অনেক রকমের প্রবলেম আমরা দেখতে পাই, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, বা অনেকে অনেক রকম পদক্ষেপটা নেয়। আমি কেন ডার্কনেস, অনেকে ভাববে যে ভালো কথা থেকে এখন ডার্কে কেন ঢুকছি, কারণ হচ্ছে এটা আমরা খারাপটাই নিয়ে আলোচনা, এই জন্য কোথায় যাতে মানুষ অ্যাওয়ার হতে পারে। ঠিক আছে ম্যাম, তো আপনি আপনার মধ্যে যদি আপনি একটু সাজিয়ে বলেন তাহলে কিভাবে একটা রিলেশনশিপ ভালো করা যেতে পারে, বা কোনো বাজে পদক্ষেপ যদি না নিতে চাই সেরকম কিছু যদি রাখেন। এটা এখন একটা বড় ইস্যু। আমি ব্রেকআপে যাচ্ছি না, হ্যাঁ করি, আমি ব্রেকআপে যাচ্ছি না, আমি ডিরেক্ট আমি বিয়ের কথায় আসছি।
ঠিক আছে, যে ডিভোর্সটা এখন দেখবে এটা একটা খুব কমন ইস্যু, মানে ডিভোর্স হচ্ছে, মানে ব্যাপারটা এরকম। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতেই এরকম একটা ঘটনা আছে ডিভোর্স, এবং সেটা চর্চিত, মানে ওনার ডিভোর্স হয়েছে, মানে এটা রীতিমতো চর্চিত যে আমাদের এখানে, হ্যাঁ হ্যাঁ ডিভোর্স, কিন্তু এখন সেটা খুব কমন ডিভোর্স হয়ে গেছে, কার দোষ কি দোষ সেগুলোও যায় না, ডিভোর্স হয়ে গেছে। এটার না ম্যাক্সিমামটাই হচ্ছে, এটা একটা কিন্তু রিসার্চ ওয়ার্ক রয়েছে যে ইউরোপে, মানে সরি ইউএসএ তে এবং ইন্ডিয়াতে ডিভোর্সের পরিমাণটা অনেকটা বেশি, এবং এটা দিন দিন বাড়ছে। ইনফার্টিলিটি তো রয়েছে, মানে চিটিং যেটাকে বলা হচ্ছে, তার সঙ্গে যেটা এখনো ইন্ডিয়াতে খুব বড় একটা পার্ট হচ্ছে তোমার ফ্যামিলি প্রেশার, মানে ইনলস প্রেশার, মনিটারি দিক রয়েছে, ডাউরি স্টিল রয়েছে, আর তার সঙ্গে যেটা হাজব্যান্ড ওয়াইফে, মানে অনেকেই এখন এই স্টেপটা নিচ্ছে যে আমি আলাদা হয়ে থাকছি, হয়তো একই বিল্ডিং এ আলাদা ফ্ল্যাটে আমি রয়েছি, সেই ক্ষেত্রে আমার কি রিলেশনটাকে হেলদি রাখার জন্য, সেই ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ, আন্ডারস্ট্যান্ডিং এর একটা মেইন প্রবলেম। দেন তোমার হচ্ছে রিল লাইফটা মানুষ ভীষণভাবে মনে করছে এরকম হওয়া দরকার, মানে এভরিথিং এটা এরকম দরকার, আমার এরকম রিলেশন একদম পারফেক্ট হবে, বাট পারফেক্ট না, পারফেক্ট হবে কি করে? রিল লাইফ, তুমি কি জানো যে আমি যেটা ফটো দিচ্ছি সেটাই কি আমার সবটা না, আমি তোমার বেস্ট জিনিসটাকে ক্যাপচার করছি, আমি সারাদিনে হয়তো 200টা ফটো তুলছি, তার থেকে আমি হয়তো খুব খুঁজে 3টে ফটো আমি দেবো। মানুষ এটাই করে, যখন আমি তোমায় কিছু শো করছি আমার বেস্ট জিনিসটা তোমাকে দেখাবো, তো এটা বোঝে না। দেন লাইফস্টাইল ডিসঅর্ডার, একটা তুমি খুব ভালো একটা টপিক বলেছো যে এই যে ডিভোর্সের এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং ইস্যু কেন হচ্ছে, কারণ আমার লাইফস্টাইলের মধ্যে অনেক রকম প্রবলেম আসছে। আমি আমার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, লেট নাইট জাগা, আমার সেক্সুয়াল একটা যে লাইফ সেটা আমার কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তার সঙ্গে হচ্ছে স্ট্রেস। এখন একটা মেয়ে এবং একটা ছেলে দুজনেই যেহেতু ঠিক মতন ক্যারিয়ারের দিক থেকে একদম সেটেল, তো দুজনেরই একটা স্ট্রেস রয়েছে, কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে না পারা, মানে আমার সাথে এটা হচ্ছে, কারণ প্রত্যেকেই তো ইন্ডিপেন্ডেন্ট এখন ফিনান্সিয়ালি, সেই ক্ষেত্রে আমি কেন মেনে নেব, কেন আমি মানবো? আগেকার দিনে কি হতো, মা বাবাই বলতো যে একটু মেনে নে, একটু মানিয়ে নাও একটুখানি, এখন মা বাবার একটাই হয়তো সন্তান কি দুটো সন্তান সেরকম ভাবে বড় করেছে, সেই বলবে হচ্ছে না চলে এসো, সবই তো তোমার জন্য রয়েছে, তুমি তোমার লাইফ নতুন ভাবে স্টার্ট করো। তো এই যে সমস্ত দিকগুলো থেকে দেখা যাচ্ছে যে মানুষের পেশেন্স, মানে ধৈর্য খুব কমে যাচ্ছে। এই ধৈর্যটা যখনই একটু বাড়বে তখন কিন্তু সবটা ঠিক হয়ে যেতে পারে। মানে কথা না বলা, ও আচ্ছা এটা বুঝলো না, মানে ওর তো বোঝার দায়িত্ব ছিল, বুঝে নিল না। এখন মানুষ কথা বলেও না, কথা বলে না, শোনেও না, মানে ওইটুকু আমি কথাটা রাখবো, মানে ধরুন ঝগড়া হচ্ছে, কখন আমি আমারটাই তোমাকে শুনতে হবে। হ্যাঁ, তুমি দেখবে রাত্রিবেলা হয়তো সবাই বসেছে, হয়তো বাচ্চা একটু বড় ক্লাস 6-7 পড়ে, 3জনে বসেছে, 3জনের হাতেই মোবাইল। হ্যাঁ, মানে এবার আমি এটা কিন্তু বলছি না সব ফ্যামিলির জন্য, আমি বলছি মোটামুটি তুমি 90% এর ক্ষেত্রে এটা দেখবে, তখন কি ওটা আমার স্পেয়ার টাইম, ওটা আমার প্রাইভেট টাইম, আমি প্রাইভেট টাইমটা কিভাবে ইউটিলাইজ করছি, স্ক্রল করে মোবাইল দেখে। এবার তখন কি হচ্ছে, তোমার কমিউনিকেশন গ্যাপ একটা মারাত্মক ভাবে, বাচ্চা ভাবছে আমাকে তো কেউ বুঝতে পারছে না, তার যখন হরমোনাল একটা চেঞ্জেস আসছে, না পাচ্ছে মাকে, না পাচ্ছে বাবাকে। এবং এখন দেখা যাচ্ছে রিসার্চে একটু আগে হচ্ছে, হ্যাঁ একদমই, এখন সবটাই বলছেন সেই চেঞ্জেস গুলো এখন সায়েন্টিফিক্যালি অনেকে দেখাচ্ছে, হ্যাঁ আগে হচ্ছে, কারণ এখন সোশ্যাল মিডিয়াটা মানে না চাইতেও সেটা চলে আসে। তার সঙ্গে আরেকটা জিনিস, যেমন এখন একটা বাচ্চার, মানে একটা মেয়ের ক্ষেত্রে তোমার মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়ে যাচ্ছে ক্লাস 3-4, এবং এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়, যেটা আমাদের ক্ষেত্রে মনে হতো এটা সম্ভবই না, এটা কি করে সম্ভব, ক্লাস 7-8-9 যেটা অ্যাকচুয়াল হয়ে থাকে একদম। এখন ক্লাস 4-5 এর বাচ্চা, এবং আমি হ্যান্ডেল করি, কারণ কি জানো তো, কারণ হচ্ছে সেই লাইফস্টাইল তো আছে, তার সঙ্গে আমাদের স্টেরয়েড, আমরা যে খাবার খাচ্ছি, যা খাবার খাচ্ছি, তুমি একটাও বলতে পারবে না যে পেস্টিসাইড নেই, সব খাবারের মধ্যে আমাদের স্টেরয়েড রয়েছে। তুমি চিকেন খাচ্ছ, কত ইনজেক্ট করা হয় একটা চিকেন, একদম। লাউ, শসা, আমরা জানি এগুলো খুব হেলদি,
শসা একটা স্প্রে করা হয় ঠিক তোমার ওই সন্ধ্যের পরে, মানে সূর্য ডোবার পরে, পরের দিন সকালে ভোরবেলা সূর্য ওঠার আগে ওটাকে কেটে নিতে হবে, নাহলে হলুদ হয়ে যাবে। ওইটুকু সময় শসাটা বিক্রি হওয়ার সাইজে চলে আসে। আমি লাস্ট 2 মাস আগে আমার স্যারের ওখানে গেছিলাম, উনি বাঁকুড়ায় থাকেন। তো উনি আমাকে বলছেন ওনাদের যে জমি আছে তাতে 2 রকম চাষ হয়, একটা নিজেদের বাড়ির জন্য আর একটা বিক্রি করার জন্য, মানে বিজনেসের জন্য। ওনারা এটা বলে, আজকে তো আমি যখন বলছি আমরা তো সবই বাইরের খাচ্ছি, মানে ওনাদের যে গুড়টা স্টোর করা হয় সেটাও আমাকে দেখালো কিভাবে গুড় রাখা হয় মাটির ইয়েতে, তারপরে সবজিগুলো আঁকা বাঁকা সব, এগুলো হচ্ছে ওদের চাল ডাল সবকিছু, মানে এবং মানে কোনো রকম কোনো তুমি দেখে তোমার মনে হবে না না, এবং দেখে মনে হবে এটা কি করে কেনা যায়। তুমি তো গিয়ে সুন্দরটা দেখবে, আমরা সুন্দর দেখে যাই না সবসময়, কত সুন্দর হবে ঝকঝকে, ওই বেগুনটায় যেন পোকা না হয়, বেগুনটা একদম ফ্রেশ হবে, পোকা হওয়াটাই ভালো, আর আমরা ওইগুলোই তো খাচ্ছি। এইবার স্যারের ওখানে গিয়ে যখন আমি দেখছি, এবার আমি বললাম যে তাহলে আমরা তো রেগুলার এই খাচ্ছি, মানে আমরা তো ওই ব্রয়লারই মুরগি নিচ্ছি। বলছে না না ভাবি, এই তো কালকে আমার ছেলে তো গেল অনুষ্ঠান বাড়িতে, ওরা তো ওই মুরগি খাইয়েছে। আমার মাথায় আছে উনি 2-3 দিনের কথা বলছে, আর আমরা রেগুলার এর মধ্যে রয়েছি। তো ম্যাম যারা এটা সেবন করছে, হ্যাঁ, যেটার জন্য যে এই স্টেরয়েড গুলো পেটে যাচ্ছে, তার সঙ্গে জাঙ্ক ফুড, তুমি স্ক্রল করছো সুইগি জোম্যাটো চলে আসলো, মেয়ে কি বলছে আমার বার্গার খেতে হবে, হ্যাঁ বার্গার খেতে হবে। মা বাবার কাছে ঠিক আছে টাকা আছে বা টাকা একটু কম থাকলেও ভাত খেতে চাচ্ছে, অন্যগুলো একটু কম্প্রোমাইজ করে দিয়ে, বুঝতে পারছে না ওটা কত বড় একটা মারাত্মক ক্ষতি করছে। ওটা তো বললাম না যে জিভের জন্য যেটা টেস্টি পেটের জন্য নয়, পেটের জন্য যেটা তোমার ভালো সেটা জিভের জন্য ভালো হবে না। তোমার নিম খেতে ভালো লাগবে, কিন্তু ওটাই আমাদের শরীরকে ওটাই বীজগুলোকে বার করে দেয়। হ্যাঁ, তো সেই জন্যই তোমার এখন সমস্তটাই ডিফারেন্ট টাইমে হচ্ছে, অসুস্থ আমরা হয়ে যাচ্ছি, বাচ্চা মেয়েদের পিসিওডি পিসিওএস। তার সাথে সাথে আমরা একটা জিনিস দেখি, মোবাইল ইউজ করা থেকে তো আমাদের কথাটা একটু অন্য রাস্তায় গেছিলাম আমরা, এবং দেখি ওখানে একটু ডিপ্রেশনটা এখন আজকালকার দিনে বেশি, মানে লোকেরা নিজে থেকেই নিজে ডিপ্রেশন বলে যে আমি খুব ডিপ্রেশনে আছি। মানে তুমি নিজের লাইফ নিজে চুজ করেছো, তুমি কিভাবে চলবে, তুমি কিভাবে করবে, তো তুমি কি করে ডিপ্রেশন হতে, মানে নিজেকেই নিজে সব গ্রহণ করে নিচ্ছে। আশা করি আমি আমার কথাটা বুঝতে পারছেন। তো এটা থেকে মুক্তি কি পাওয়া যায়, মানে কোনোভাবে আপনার কাছে সেই সলিউশনটা আছে? ধরুন এটা করছে, নাম্বার দেখে আপনাকে কল করলো যে ম্যাম আমার এরকম 2 মাস আগে বা 1 সপ্তাহ আগে আমার এরকম ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার মানে ঝাঁপ মারা ছাড়া আমার কোনো উপায় নেই এই মুহূর্তে, আমি কি করব বলুন, তখন আপনি কিভাবে একটা ছেলে বা মেয়েকে আপনি হেল্প করতে পারবেন? ফার্স্ট আমার কাছে এরকম ভাবে যখন কেউ আসে, তো আমি তার কথা শুনি, মানে যেটা কাউন্সিলিং নিয়ে করানো হয় পুরোটা আমি তাকে শুনি। এবং সেই মোমেন্টটা দেখবে এই ধরনের ইনসিডেন্ট কিন্তু হুট করে হয় না। নর্মালি তোমার পেশেন্ট রয়েছে যারা সুইসাইডিয়াল, মানে তারা অ্যাটেম্প করছে, ওষুধ নিয়ে নিচ্ছে, ওয়াশ করা হচ্ছে, এরকম হচ্ছে। আর কিছু মানুষ আছে এই যে ধরো ব্রেকআপ হয়ে গেল, আমি নিতে পারলাম না, আমার মাথায় ছিলও না, হুট করে উইদিন 5 মিনিটস মনে হলো আমি করবো তো করে ফেললাম। এই যখন ঘটনা ঘটে তখন তোমার সবসময়, মানে যখন আমার কাছে আসছে আমি আমার ট্রিটমেন্ট করছি, তাকে হিলিং, সাউন্ড হিলিং, তার যাতে পুরো রিওয়ার করা, মানে রিরাইট করছি আমি তার ডিএনএ এর উপরে, বা এপিজেনেটিক্স আমি তার চেঞ্জ করছি। এটা বাড়িতে থাকলে ধরো আমার কাছে আসতে পারছে না, বাট এই ভিডিওটা যদি তাদের কাছে যায়, অবশ্যই বলবো সেই সময়টার জন্য নিজেকে একটু পজ দাও, ব্রিথ ইন ব্রিথ আউট, স্লো ব্রিথ ইন স্লো ব্রিথ আউট, তুমি শ্বাস নাও, শ্বাস ছাড়ো যতটা হালকা হয়। আর সেকেন্ড হচ্ছে তুমি স্নান করো, একদম ঠান্ডা জলে তুমি স্নান করো। যখনই তুমি স্নান করবে ওই জলটা খুব ভালো যদি একটু উপর থেকে ঢালো, তোমার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হবে, তখন তোমার ওই যে খারাপ লাগে, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ভীষণ অ্যাক্টিভ ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে, তোমার কাম ডাউন হবে এবং তোমার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হবে, মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। ভ্রামরি, ওম চ্যান্টিং, ভ্রামরি ভীষণ ভালো, ইনস্ট্যান্ট তোমাকে বিটা ওয়েভ থেকে আলফা ওয়েভে নিয়ে যাবে ইনস্ট্যান্ট। তুমি 3 বার শুধু ভ্রামরি করো। তো সে যদি চায় আমি ব্যাক করব আমার আগের লাইফ, এবং আমার কাছে যদি কল আসে সেই মোমেন্টে যদি আমাকে বলে আমার এরকম একটা ফিল হচ্ছে, আমি অবশ্যই তাকে বলবো যে তুমি আগে স্লো ব্রিথ ইন ব্রিথ আউট করবে, দেন এটা হয়ে গেলে তুমি স্নান করে আসো, একদম ভালো করে স্নান করো,
স্নান করে আসার পরে একদম প্রাণায়ামে বসো, মানে নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাসকে নর্মাল করো, স্লো করো। বলা হয় না যে, দেখবে এরকম কথা হয় যে শ্বাস গুনছে, লাস্ট শ্বাস নিচ্ছে, আমরা এরকমই আমরা জানি যে আমরা কিন্তু কত দিন বাঁচবো সেটা না, আমাদের শ্বাস কাউন্টে আছে যে আমরা এতগুলো শ্বাস নিয়ে এসেছি। একটা কুকুর তোমার 15 থেকে 16টা শ্বাস 1 মিনিটে নিচ্ছে, কচ্ছপ কতগুলো নেয়? খুব বেশি হলে 4 থেকে 5টা, 4 থেকে 5টা। মানে এবার কচ্ছপেরও তো প্রজাতি রয়েছে, কেউ কেউ 8টা পর্যন্ত ম্যাক্সিমাম। এবার কুকুর কত বছর বাঁচে আর তোমার কচ্ছপ কত বছর বাঁচে? তো সেই জায়গাটা দেখা যায় যে ওই শ্বাস, তুমি শ্বাসকে কিভাবে ইউজ করছো। আমাদের কাছে একটা এত ভালো জিনিস রয়েছে, আর এই সময়ের জন্য আমাদের এখন যে আমরা বিজি লাইফে রয়েছি, জেনজি জেন আলফা যেগুলোর মধ্যে রয়েছি, এতে আমরা যদি একটু ব্রেথ ইন ব্রেথ আউটটা যদি নর্মাল করতে পারি, আমাদের অনেক প্রবলেম থেকে আমরা মানে বেরিয়ে আসতে পারবো। হিলিং, নিজের হিলিং নিজে করতে পারবো। আমি একটা হিলিং এর প্রসেস দেখিয়ে দেবো যেটা আমি ফলো করি। তো তোমার নিজের হিলিং তুমি নিজে খুব ইজিলি করতে পারবে যদি তুমি চাও, যদি তুমি চাও। ওই অ্যাওয়ারনেস যদি একটু দেখিয়ে দেন এখন। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে তুমি তোমার এই মুখের যে শেপ রয়েছে, মানে ধরো যে সাইজ রয়েছে, সেরকম ভাবে হাতটা নিয়ে জাস্ট হালকা রাব করছো, করো একবার, করে দেখো, করে জাস্ট স্লোলি মুভ করো। তুমি একটা দেখবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে তোমার। দেন আবার তুমি রাব করো, দেন ক্ল্যাপ, ব্রিথ ইন ব্রিথ আউট, নাক থেকে নিয়ে মুখ থেকে শ্বাস ছাড়ো। এইবার দেখো তোমার আর একটু ম্যাগনেটিক ফিল্ডটা বেড়েছে হাতে মধ্যে, পাচ্ছ? ব্যাস, আর কিচ্ছু না। এইবার তোমার ধরো হার্টে ব্যথা, মানে কোনো জায়গায় কষ্ট হচ্ছে বা তোমার শোল্ডারে ব্যথা হচ্ছে, টাচ করো ওখানে, পুরো কনসেন্ট্রেশন ওখানে নিয়ে যাও। আই এম হিলিং মাইসেলফ, আই এম হিলিং মাইসেলফ। তোমার পুরোপুরি কনসেন্ট্রেশন যেখানে তোমার যদি হার্ট চক্রে কোনো অসুবিধা হয়, হার্টে নিয়ে যাও। আই এম হিলিং মাইসেলফ, আমি নিজেকে হিল করছি, আমি ভালো আছি। রিল্যাক্স, মানে স্ট্র ব্রিদিং যেটাকে বলা হয়, রিল্যাক্স ব্রিদিং। তুমি 1 মিনিট করে দেখো, তোমার ভালো লাগবে। আপনি তো ফুডের ব্যাপারে বলছিলেন যে উনি নিজস্ব একটা জমি রাখেন যেখানে নিজের ফ্যামিলিরা ওটা খাবে বা ব্যবহার করবে। তাহলে ম্যাম আমাদের জন্য তো পেস্টিসাইড আছে, তাহলে সেখান থেকে কোনোভাবে কি ফ্রেশ পাওয়া যেতে পারে? হ্যাঁ, আমাদের পক্ষে তো সবসময় অর্গানিক জিনিস পাওয়াটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস ফলো করতে পারি। ফার্স্ট, তুমি বেকিং সোডা রাখো তোমার ঘরে, রান্নাঘরে। তুমি যখনই কোনো সবজি আসছে বা ফল আসছে, যেমন ওই যে আমরা রেড গ্লোভ যেটা লাল আঙুর দেখি, বা যে কোনো আঙুর বা যে কোনো ফল, যে কোনো সবজি, 2 চামচ মানে বেশি করে বেকিং সোডা দিয়ে দাও এবং জল দিয়ে দাও, দিয়ে তার মধ্যে সবজিটা রাখো ঠিক 12 মিনিট। 12 মিনিট পরে সেটাকে তুলে নাও, তুলে আবার নর্মাল জলে তুমি ওয়াশ করে নাও। এটাতে তোমার অনেকটা হেল্প হবে। সেকেন্ড হচ্ছে তুমি এমনি নর্মাল যদি এগুলোও না থাকে, একটু গরম জলের মধ্যে নুন দিয়ে ওই সবজিগুলো চুবিয়ে রাখো, সেই ক্ষেত্রে 1/2 ঘন্টা তোমার অনেকটা বেরিয়ে যাবে পেস্টিসাইড। আর এখন তো ক্রিয়েটিনিনের একটা খুব বড় ইস্যু, কিডনির প্রবলেম। তো যদি কারুর এরকম যাদের ক্রিয়েটিনিন বেশি থাকে বা যাদের কিডনিতে কোনো অসুবিধা আছে, তাদের জন্য বলবো যে কোনো ভেজিটেবল, যেটা গ্রিন ভেজিটেবল দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই না করা হয় তাদের খেতে, ফার্স্টে হালকা গরম করে সেই যে জলটা হচ্ছে সেটা ফেলে তারপরে সেই ভেজিটেবলটা খাওয়া বা তৈরি করা, তাহলে কিন্তু সেটা ক্রিয়েটিনিনের উপরেও এফেক্ট ফেলবে না। তো এই কয়েকটা জিনিস যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের যে খাবারগুলো আমরা যে বিষটা নিচ্ছি সেটা অনেকটা তার এফেক্টটা কমে যাবে। থ্যাংক ইউ ম্যাম। আমরা একেবারে শেষের দিকে আছি ম্যাম, এবং আমার লাস্ট একটা প্রশ্ন হচ্ছে, যেটা কামাসূত্রা ইয়োগার একটা অনেক বড় একটা পার্ট, এবং যখনই এই ভাষাটা অনেকে শুনেছে তাদের মধ্যে কিন্তু অন্য একটা ডিজায়ার শুরু হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা জিজ্ঞেসও করেছিলাম আপনাকে যে ম্যাম এই বিষয়টা নিয়ে যদি রাখেন। এখানে দেখা যায় যে প্রত্যেকটা পশ্চার সেই বিষয়টা সেক্সুয়ালি অ্যাক্টিভ তারা, ঠিক আছে। বর্তমানে মানুষ কিন্তু অনেকে আছে যেটা অ্যাক্টিভ না, এটা নিয়েও ডিভোর্স হয়, ঠিক আছে।
তো আপনি আপনার মতো করে রাখুন যে ইয়োগাতে আপনি কি এমন মেডিটেশন বা এমন কোনো ইয়োগা কি করা সম্ভব কিনা, সেই পার্টনার্স বা এই কামাসূত্রটাকে রেখে কোনোভাবে কাজ করা যায় কিনা? দেখো, ইয়োগা মানে তো ফ্লেক্সিবিলিটি। হুম। তো আমাদের এটা একটা জৈবিক ক্রিয়া, মানে আমি সেক্সুয়াল ডিজায়ারটাকে এরকম ভাবে, যেমন আমার খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, আমি টয়লেটে যাচ্ছি, ঠিক এরকম একটা জৈবিক ক্রিয়া, যে আমার আর্জ ফিলিং হওয়া। তো সেই ক্ষেত্রে এখন একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। ফার্স্ট তো হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার যেটা বলছি, তার সঙ্গে ফ্লেক্সিবিলিটি, আমাদের ফিটনেস, আমরা ফিট নই প্রপার। তো তার জন্য অনেক রকম একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে প্রবলেম আসছে। সেই ক্ষেত্রে তারা যদি তাদের লাইফস্টাইলটাকে একটু ঠিক করে, প্লাস তাদের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য যদি কিছু এক্সারসাইজ, যেমন তোমার কিছু কিগল এক্সারসাইজ আমি করতে পারি, দেন তোমার বাটারফ্লাই তুমি করতে পারো, তারপরে হোল্ডিং মানে স্কুইজ করা এবং রিলিজ করা, যেটা আমাদের ভীষণ দরকার, একটা মেয়ের জন্য খুব দরকার এবং একটা ছেলের জন্য। আমার প্রস্টেটের প্রবলেম এখন তো খুব, মানে এখন না, এটা একটা ছেলেদের জন্য আফটার 45 or 50 খুব কমন ইস্যু। তো সেই ক্ষেত্রেও টয়লেটে যাবার পরে তোমার হোল্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট, মানে তোমার স্কুইজ করছো এবং রিলিজ করছো, সেটা সব সময়। এটা কিন্তু মেয়েদেরও যে ইউটেরাসের যে লুজেন ব্যাপারটা আসে, সেটা টাইটেন হচ্ছে। তোমার কোনো পুরুষের ক্ষেত্রে যদি তার কোনো ইনঅ্যাক্টিভ বা কোনো রকম এই ধরনের প্রবলেম হয়, যেটা তোমার যা রকম প্রবলেম আছে, সেগুলোকে যদি এক্সারসাইজের থ্রুতে, মানে ম্যাক্সিমামই কিগলে কি করা হয়, তোমার হোল্ডিং করা হয়, মানে হচ্ছে স্কুইজ করছে এবং রিলিজ করছে। এটা আমার পেলভিক ফ্লোর, মানে আমাদের যে পেলভিক মাসলকে স্ট্রং করছে। তো পেলভিক মাসল যখন তোমার স্ট্রং হবে, পেলভিকের আমাদের তো সেক্সুয়াল অর্গানও তো আমাদের বডিরই একটা পার্টস, যেহেতু ওখানে অনেক নার্ভ থাকে, আমাদের কিছু উত্তেজনা তৈরি হয়। তো সেই জায়গাটাকে ভালো রাখার জন্য তুমি এক্সারসাইজ করো এমন ধরনের, যেটা তোমার হচ্ছে কিগলিং বা হচ্ছে তোমার হোল্ডিং বা স্কুইজ বা তুমি পেলভিক ফ্লোরকে যখন বাড়াচ্ছ সেরকম। তাতে কি হচ্ছে, তোমার এই ধরনের যে প্রবলেমগুলো সেটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। এবং ফ্লেক্সিবিলিটি, যোগা যেটা মেইন করে, যেটা ফ্লেক্সিবল বানায় তোমাকে, তোমার মাসেলকে ফ্লেক্সিবল বানাচ্ছে, তখন তুমি তোমার মতন করে তোমার যেটা চাহিদা রয়েছে সেটা তুমি ফুলফিল করতে পারছো। হ্যাঁ, এরকম যেহেতু এটা ভীষণ একটা প্রাইভেট ডিসকাশন, তো সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ এসে আমার কাছে যখন বলে, তো আমি অনেক সময় দেখি যে লাইফস্টাইলের জন্য তোমার ফ্যাট বা ওবেসিটি, এখন ওবেসটা একটা বড় প্রবলেম, আর ওবেস তোমার এই ধরনের কনজুগাল লাইফের ক্ষেত্রে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে ওবেসিটি। তার সঙ্গে তখনই তোমার ওবেসিটি আছে, তখন তোমার হাঁপিয়ে যাওয়া, তখন তোমার বিভিন্ন শারীরিক প্রবলেম, তোমার হয়তো বিপি হাই বা তোমার হয়তো আদার্স কোনো প্রবলেম রয়েছে, তো এই ধরনের প্রবলেমগুলো হয়। তো সেই ক্ষেত্রে তারা যদি যোগার কিছু পশ্চার, মানে সারাদিনে অ্যাটলিস্ট 5 minutes to 10 minutesও করে, তাহলে কিন্তু তাদের এই প্রবলেমগুলো সলভ হয়েছে এবং হয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ হয়েছে এবং হ্যাপিলি সমস্ত কিছু। তাদের হয়তো এর জন্য তাদের একটা কনফিউশন বা কিছু প্রবলেম তৈরি হচ্ছিল, সেখান থেকে কিন্তু তারা, না অনেক সময় কি হয় না, অনেক মানুষরা লজ্জা পায়, কারণ এটা তো প্রাইভেট ব্যাপার। একদম, এই জন্য আমি এটা কেন রাখতে চাইছি দর্শকদের জন্য, যাতে আপনারা নির্দ্বিধায় ফোন করতে পারেন, কারণ আপনি অনলাইন ক্লাসেসও করেন, তাই তো? সেখানে আপনি সব রকম কাজ, মানে সব রকম মানুষদের নিয়ে কাজ করেন, এবং বাচ্চাদেরও কি শেখান আপনি? হ্যাঁ, একদমই আছে, একদমই আছে। এবং বাচ্চাদের তো এখন যেটা হয়ে দাঁড়িয়েছে যে ফোকাস, কনসেন্ট্রেশন নেই, প্রচন্ড কম। মানে ম্যাক্সিমাম প্যারেন্টস আমাকে ফোন করে বলছে যে আমার বাচ্চা ভীষণ দুষ্টু, ভীষণ চঞ্চল, 5 মিনিটের বেশি পড়তে চাইছে না। তো এটা হয়ে দাঁড়াচ্ছে সেই ব্লু স্ক্রিন, তোমার হচ্ছে মোবাইল অ্যাডিকশন, তারপরে খেলতে না মানে পারা। এখন বাচ্চাদের কাছে সময় কোথায়, খেলে না। আর এটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, সেই জায়গাগুলো থেকে না মানসিক যে বিকাশ বাচ্চাদের কিন্তু ততটা হচ্ছে না। তো মানসিক বিকাশের জন্য তোমার খেলাধুলা, মানে আমাদের যে এই যে বিভিন্ন রকম ভাবে যে আমাদের মাসেল আর ব্রেন, এই যে কানেকশনটা তৈরি হওয়া, এটা খুব দরকার। তো বাচ্চাদের জন্য যোগা ভীষণ দরকার। বাচ্চাদের মেডিটেশন হয়,
কিন্তু বাচ্চাদের মেডিটেশন আমি বলতে পারবো না চোখ বন্ধ করে তুমি ধ্যান করো বা চোখ বন্ধ করে তুমি থাকো। আমাকে মানে ওইখান থেকে এসে আমাকে মেরে দেবে যে কি সব করাচ্ছে, কে আমাকে, কেন আমি চোখ বন্ধ করবো? ঘুরে ঘুরে বাচ্চাগুলো তো আসে। এবার তাদের মেডিটেশনটা আবার অন্যরকম। হয়তো আমি তাকে একটা বোল দিলাম যে বাজা তুই, ও তো খেল না, ওটা বোলটা বাজাচ্ছে, বাজে ওই যে ভাইব্রেশনটা, ওটাতেই আমি জানি কাজ হয়ে যাবে, ওই ভাইব্রেশনটুকু দরকার। তো এইগুলো হচ্ছে সব প্রসেস, যে আমি কি করছি, কিভাবে করছি, এবং সেগুলো তোমার এগুলো অনেকদিন ধরে অনেক কিছু আছে এর মধ্যে, মানে অনেক কিছু। একটা পডকাস্টে পুরোপুরি বলাটাও সম্ভব না। না। কিন্তু আমি এইটুকু বুঝতে পারলাম আপনার কথা, মানে যতক্ষণ আমাদের কথা হলো খুবই ভালো কথা হয়েছে, কারণ প্রথমবার আমি যোগা নিয়ে কাজ করলাম, মানে আর ওর সাথে হিলিং, মানে সব রকম বিষয়। থ্যাংক ইউ ম্যাম। এবং আপনার যদি কিছু কথা বলার থাকে, বাকি থেকে থাকে, দেখুন নাম্বার দেওয়াই আছে, যারা শুনে যদি মনে হবে যে ট্রাস্ট মনে হবে, নিশ্চয়ই কল করবেন। আর আপনার যদি কিছু বলার থাকে আপনি রাখতে পারেন। হ্যাঁ, আমি এটা বলবো যে আমাদের নিউরোপ্লাস্টিসিটি, সেটা মানে আমাদের প্রত্যেকটা মানুষের তো এক এক রকম হয়, সেটা চেঞ্জ করা যায়। আমাদের যেমন স্ট্রেস এখন খুব বড় একটা ইস্যু, তো স্ট্রেসকে আমি রিলিফ করতে পারি বা রিলিজ করতে পারি আমি ভ্রামরি করে, প্রাণায়াম করে। জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার হয়তো এমন ট্রেডমিল নেই ঘরে, যোগা করার মতন অবস্থা নেই, এক জায়গায় তুমি 500 স্টেপ হাঁটো, একটা জায়গায় জাস্ট ডান পা বাপা করে একদম হাঁটো, যেমন হাঁটে ওরকম একটা জায়গাতেই দাঁড়িয়ে হাঁটো। তোমার এই যে কিছু কিছু জিনিস আছে সেগুলোতে কিন্তু তোমার হেল্প হবে। কিছু চ্যান্টিং রয়েছে, তুমি ওম চ্যান্ট করো। তোমার যখনই ভীষণ ভালো লাগছে না, ফিল হচ্ছে যে আমার মুড অফ লাগছে, তুমি ওম চ্যান্ট করো। ওম চ্যান্টটা খুব কাজের। তোমাকে কিছু মুদ্রা রয়েছে, না সব কিছুতে এরকম ভাবে হয় না, তো বেশ কিছু মুদ্রা, যে মুদ্রাকে আমার কিন্তু ফ্যাট লুজেও হেল্প করে কিছু মুদ্রা। চুলের গ্রোথ, স্কিনের জন্য ভালো। আমি একটা এক্সারসাইজ বলছি যে ব্রিথকে হোল্ড করো, হোল্ড করে জাস্ট চিনকে ডাউন করছো আর তুমি নাকটাকে জাস্ট বন্ধ করে এই থাকছো, এবং তারপরে যতক্ষণ পারলে উপরে এসে হাতটা সরিয়ে নাক থেকেই ব্রিথ আউট করো। তোমার মুখের জন্য, তোমার ফেস যোগার একটা খুব বড় পার্ট। তো নিজেকে ভালো রাখার জন্য অ্যাওয়ারনেসটা দরকার। তো এটা এই কিছু ছোট ছোট জিনিস যদি আমরা করতে পারি, তার সঙ্গে জল খাওয়া, ফুড হ্যাবিটকে ঠিক রাখা, ওমেগা 3 রয়েছে, D3 রয়েছে, আমার ভিটামিন সি রয়েছে বা রেটিনল রয়েছে, এই যে 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 জিনিসগুলো এরকম ধরনের আমি নিউট্রিশনগুলো পাবো, সেটা ম্যাক্রো মাইক্রো, সেগুলোকে নেওয়া, এবং মেন্টালিটিকে সুন্দর রাখা, নিজের ভিতরকে পজিটিভ রাখা, চিন্তা ভাবনাকে সুন্দর করা। একটা যখন তুমি তোমার নিজের ভিতরটা ক্লিন থাকবে বা চিন্তা ভাবনা যত সুন্দর হবে, তোমার সেটা বাইরে থেকে প্রকাশ পাবে। আমি যখন ক্লিন হব, আমি ক্লিন, দেখো আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি টয়লেটে যাচ্ছি, কি নিজের শরীরটাকে ক্লিন করতে যাচ্ছি, তাই তো? আমার মনটাও তো ওরকম একটা কন্টেনার, যেটার মধ্যে আমি প্রতিদিন জিনিস ঢালছি, তার মধ্যে কিছু টক্সিক রয়েছে, কিছু ভালো। তো আমি যদি টক্সিনটাকে ক্লিন না করতে পারি, ইরেজ না করতে পারি, আমার কি মন ভালো থাকবে? না, তো মনকে ভালো রাখার না, তো আমার শরীরকে রিলিজ করা বা টক্সিন ফ্রি করার ওয়ে আছে, মনকে তো নেই। তো প্রাণায়াম, মেডিটেশন আর নিজের মনকে ভালো রাখার জন্য কি ছোট্ট ছোট্ট কিছু জিনিস, সেগুলো কিন্তু তোমাকে হেল্প করবে নিজের ভিতরকে শান্ত করতে, তোমার ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করতে। আর সেরোটোনিন আমাদের যেহেতু পেটে 90% সিক্রেশন পেটে হয়, পেটকে ভালো রাখা খুব দরকার। তো খুব দেখো সব কোরিলেটেড, সেই যোগ সবগুলোই কানেকশন। তো যদি এগুলো ভালো লেগে থাকে তো কল করতেই হবে, আর আমরা বেশি বাড়াবো না আর কথা। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ ম্যাম। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট বারবি ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ।